আসসালামু আলাইকুম সবাইকে। আড্ডায় সবাইকে ওয়েলকাম। বছর শেষ, নতুন বছর আসছে এবং হোয়াট আ ইয়ার দিস ওয়াজ। 2024 একটা হিস্টোরিক্যাল ইয়ার হিসেবে সবসময় থাকবে। সুতরাং নিউ ইয়ারের আমাদের একটু বেশি এক্সাইটমেন্ট কাজ করছে। তো নতুন বছর শুরু করার বা এই বছর শেষ করার সময় খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা আজকে একসাথে হয়েছি। সেটা হচ্ছে হাউসওয়াইফ। আই এম জাস্ট আ হাউসওয়াইফ। একটা মেয়ে তার সারা জীবনের একটা ইয়া থাকে যে বিয়ে। বাংলাদেশে মানে টিনেজার হয়েছে মানে এখন তুমি বিয়ে, তুমি সংসার করবা। And just when she starts doing that, she gives her all to it. Then I'm just a wife, a housewife. আমি আর কিছু না। এই যে একটা ডাইলেমা, আজকে আমরা এটা নিয়েই কথা বলবো। আশা করতেছি যে ডিসেম্বর মাসটা আমাদের জন্য একটা, যেহেতু রিভাইভের মাস হয়, মেবি আমাদের এই আড্ডাটা সবাইকে নতুন করে তাদের জীবন, তাদের ইন্সপিরেশন, তাদের মোটিভেশন দিবে, নতুন করে চিন্তা করতে শিখাবে এবং নিউ ইয়ারে নতুন কিছু রেজলিউশন নিতে সাহায্য করবে ইনশাআল্লাহ। সো টু স্টার্ট উইথ, আজকে কি আমি আবার নাদিয়াকে বকরি বানাবো? না না না, সুমাইয়া, এই টপিকটা যেভাবে শুরু হয়েছিল, আমরা যেভাবে প্রথমে এই টপিকটা উঠছিল বৃষ্টির একটা অভিজ্ঞতা দিয়ে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বৃষ্টি, তুই অভিজ্ঞতাটা বল তাহলে, যেখান থেকে আমরা এই কথাটা বলার জন্য আজকে মানে সবাই ইন্টারেস্টেড হয়েছি। আচ্ছা, আমার কাছে মনে হচ্ছিল যে অভিজ্ঞতাটা লাস্টে বললে বোধহয় ভালো হইতো। আমাদের আমরা ইয়ারা যারা প্যাটার্ন শুনছে তারা সাজাইছিলাম। কনটেক্সট আচ্ছা, পাবে না তো। যেহেতু সবার পীড়াপিড়িতে এখন প্রথমেই বলি অভিজ্ঞতাটা। সেটা হচ্ছে যে একটা গ্যাদারিং এ যেখানে হচ্ছে পরিচয় পর্ব চলতেছিল, তো পরিচয় পর্বের সময় দেখা গেল যে পুরুষদের সাইডে মাইক গেল, সবাই মাইক্রোফোন গেল আর কি, মাইক মাইক্রোফোন গেল, সবাই পরিচয় দিল, কিন্তু মহিলাদের সাইডে আর মাইক্রোফোনটা আসলো না পরিচয় পর্বের জন্য। তো যাই হোক, সেশনটা শেষ হলো, হওয়ার পর আমি একটা প্রশ্ন করার জন্য মাইক্রোফোন নিয়ে প্রথমেই বললাম যে পরিচয় পর্বে কিন্তু মহিলাদের এই সাইডে মাইক্রোফোনটা আসেনি। তো এটা বলার পর যাই হোক, পরিচয় পর্ব মানে মহিলারাও পরিচয় দিবে এরকম একটা আম, অবস্থা হলো। তো আমার পাশেই অনেক মহিলারা বলছিলেন, ওখানে মোস্টলি হোম মেকার ছিলেন বেশিরভাগ মহিলা, মানে সেশন এমন একটা জায়গা ছিল আর কি। তো আমাকে পাশ থেকে বললেন যে তুমি তো বাইরে চাকরি করো, তুমি বলতে পারবা, আমরা তো কিছু করি না, আমরা কি বলবো। এবং যখন মাইক্রোফোনটা ঘুরছিল তখন দেখা যাচ্ছে যে অনেক মহিলা আসলে মাইক্রোফোনটা নিয়ে আর পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করে নাই কিছু অনেকে। করি না মানে হচ্ছে ওনারা হাউস ওয়াইফ, রাইট? হ্যাঁ, ওনারা হাউস ওয়াইফ, তুমি তো বাইরে বাইরে একটা কাজ কিছু করে করো, না। তুমি বলতে পারবা। হ্যাঁ, আমরা তো কিছু করি না, আমরা তো বাইরে কিছু করি না, আমরা কি মানে পরিচয় দিব। হুম। এটা ছিল আর কি ঘটনা। হ্যাঁ, যেটা থেকে আসলে আমাদের ওই কথাটার সূত্রপাত হয়েছিল। তো এবং এটা তখন কিন্তু আমার খুবই হুম, রিয়েল একটা মানে প্রবলেম, যে দেখা যাচ্ছে যে অনেক সময় হাজবেন্ড পরিচয় দিচ্ছে, এটা ডিফারেন্ট কথা, হাজবেন্ডরাও তো বলতেছে ও কিছু করে না, কিন্তু মেয়েরা নিজেরাই যে নিজেদের ব্যাপারে চিন্তা করে যে আমি তো আসলে কিছু করি না, আমার মানুষের কাছে বলার কিছু নাই। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কারণ একটা তার প্রবলেম, না কাছে আপু? তো সমাজ তাকে এভাবেই শিখাচ্ছে, সুমাইয়া, তাকে তো শিখাচ্ছে যে তুমি যখন বাইরে কাজ করতেছো না তুমি কিছু করো না। একটা মেয়ে যখন বাসায় থাকে, সে যখন হাউস ওয়াইফ, দেখবা এভরিডে কিন্তু মানে জামাই যে অ্যাবিউজ করে জিজ্ঞেস করতেছে এইটা না, জামাইও তো ওইভাবে শিখে, জামাই কিন্তু জিজ্ঞেস করে আসে যে সারাদিন কি করছো, অ্যাজ ইফ সারাদিন তুমি কিছু করো নাই। হুম হুম হুম। বা এই কাজটা কেন হইলো না, করছোটা কি সারাদিন? করছোটা কি সারাদিন? সো তখন তো আপু সে তো আমি ওটাই সোশ্যালাইজড হচ্ছে যে সে কিছু করে না। হ্যাঁ আপু আমি যদি এইটা নিয়ে একটা ইন্টারেস্টিং নাকি প্যাথেটিক বলবো জানি না, একটা ইনসিডেন্ট শেয়ার করি। যেটা হচ্ছে আমার একটা সিনিয়র একজন বড় আপু আর কি। তো ওনার হচ্ছে আহ বিয়ে নিয়ে কথাবার্তা হচ্ছে আর কি ওনার ফ্যামিলিতে। তো ওনার ফ্যামিলিতে হচ্ছে ওনার জন্য একটা বিয়ের প্রপোজাল আসে। তো বিয়ের প্রপোজাল আসলে খুব যেটা হয় যে প্রথমেই সিভি বা বায়োডাটা একটা দেওয়া হয়। তো ওনাকে যখন ছেলেটার বায়োডাটাটা দেওয়া হয়, উনি দেখে কি ওখানে ছেলেটার বায়োডাটাতে ওর মায়ের নামটা দেওয়া নাই। হ্যাঁ। তো ও একটু আচ্ছা। মানে একটু ওনার থেকে উইয়ার্ড লাগছে, বলে কি। তো উনি ওনার ফ্যামিলি মানে সাথে ডিসকাস করতেছিল, তো ওনার বাবা মা ওনাকে বলছিল যে মেবি ভুলে, কারণ মা যদি মারাও যায় লেট দিয়ে তো নামটা থাকে হ্যাঁ। লিখা রাখে। আচ্ছা যাই হোক, মানে ছেলেটা হচ্ছে, ও বাবা মা হচ্ছে ছেলেটার প্রোফাইল দেখে খুবই ইমপ্রেসড, কথা বলতেই হবে। তো সে কথা বলতে গেল, মাও কিন্তু এসেছে, ছেলের মাও কিন্তু ওখানে তাদের সাথে এসেছে। তো যখন ছেলেটার সাথে ও কথা বলতেছিল, বলছে যে তখন ও তো খুব কনসিয়াস একটা পার্সন, ও জিজ্ঞেস করছে যে আপনার সিভিতে আপনার মায়ের নামটা কেন ছিল না? তো উনি বলছে যে বিকজ শি ইজ জাস্ট আ হাউস ওয়াইফ, ওনার কোনো প্রফেশন নাই। তো
তো তখন উনি বলতেছে রাইসি, ইন মাই মাইন্ড আই ওয়াজ লাইক রান, এখনই এখান থেকে আমাকে দৌড়ে পালাতে সবচেয়ে হবে। এবং বিগেস্ট সবচেয়ে বিগেস্ট রেড রেড ফ্ল্যাগ। ফ্ল্যাগ, হ্যাঁ, এখন উনি এবং ছেলেটার সাথে উনি যতটুকু কনভারসেশন করছে, ছেলেটা ওকে ইনসিস্ট করতেছে যে তোমাকে হাউস ওয়াইফ হইতে হবে, ইউ ক্যান চুজ আ ক্যারিয়ার। তো তোমার মাইন্ডে হাউস ওয়াইফের এই অবস্থান, এন্ড তুমি আমাকেও ইনসিস্ট করতেছো হাউস ওয়াইফ হওয়ার জন্য। তো So বেসিক্যালি this is like this. I will marry you and I will make you no one. এখান থেকে একটা জিনিস ইন্টারেস্টিং আমার কোশ্চেন আসতেছে যে এক্স্যাক্টলি হোম মেকারের কাজটা কি? আমরা হোম মেকার বলতে কি বুঝি? বৃষ্টি? হ্যাঁ, আমি এই পরীক্ষা দিচ্ছে সুমাইয়া বৃষ্টি। না, আমি ফ্লোরটা নিতাম। এখন আমরা যদি বাই ডেফিনেশন হোমমেকার চিন্তা করি, তাহলে হচ্ছে যিনি বাহিরের কোনো কাজ করে না, বা ক্যাপিটালিস্টিক দুনিয়ার সাথে উনি নাই কোনো সার্ভিস দেওয়ার ক্ষেত্রে, চাকরি করার ক্ষেত্রে, আমরা চাকরিই বলি এই হিসাবে। সো বাহিরের কাজের সাথে যিনি নাই, যিনি ঘরের কাজের সাথে, তাকেই হচ্ছে আমরা হোম মেকার বলি। এটা আসলে বাই ডেফিনেশন না, এটা বোধহয় বাই ডিফল্ট আমরা এভাবে বলি হোম মেকার। হ্যাঁ, কিন্তু আমি আসলে হোম মেকার বুঝি আর একটা অর্থে। So, আমি বুঝি এই অর্থে যে হোম মেকার এমন একটা মানুষ যার কোনো উইকেন্ড নাই, যার কোনো ফিক্স ওই যে 9টা 5টা অফিস টাইম আছে না সার্ভিস দেওয়ার, ওরকম কোনো টাইমিং নাই, মানে ইটস লাইক 24/7, যার কোনো ইয়ার এন্ড ভ্যাকেশন নাই, এবং যার কোনো রিটায়ারমেন্ট এজ নাই। So, আমার কাছে হচ্ছে হোম মেকার বিষয়টা এমন। এবং আমার মনে হয় যে আমরা আমাদের আড্ডাটা সামনে আরো যখন মানে গড়াবে, এটা মানে একাডেমিক ভাবেও বিষয়টাকে হয়তো আমি আর একটু এক্সপ্লেইন করতে পারবো। বাট তো আমাদের এই যে হোম মেকার কনসেপ্টের আসলে বহুল প্রচলিত কনসেপ্ট হচ্ছে বাইরে কিছু করা, বাইরে কিছু করে বাইরের কোনো সার্ভিসের সাথে নাই, উনি ঘরের সার্ভিসটা করেন, এই জন্য উনি হোম মেকার। বাট তার মানে আচ্ছা, কি এই যারা রোলটা ক্যারিয়ার করে, এক্স্যাক্টলি আপু, যারা ক্যারিয়ার করে, আপনি আমি বা আমরা যারা বাইরে জব করতেছি, বৃষ্টিও বাইরে জব করছে, আমরা হোম মেকার না? হ্যাঁ, এখানে এই কোশ্চেনটা তো এখানেই যে তার মানে কি তুমি দ্যাটস দ্য কোশ্চেন যে আমরা কি হোম মেকার না নাকি। এবং আরেকটা জিনিস কথা আছে, মানে বাইরে কাজ করলে কি হোম মেকার হওয়া পসিবল না তাহলে নাকি? আই ডোন্ট নো। আচ্ছা, ওইটা কিন্তু আমি মানে মানুষের কনসেপ্ট ওয়াইজ বলছি যে মানুষ কেন হ্যাঁ, হ্যাঁ, বলে যে আমি কিছু করি না, মানে বুঝছি। যে হ্যাঁ, যে মহিলারা বলে, বাট বা এটার সাথে যারা নিজেরটাও বল। ইন্ট্রোডিউস করায় যে আপনার ওয়াইফ কি করে, ও এখন কিছু করছে না। আমি অনেকের মুখে শুনেছি ও আপনার ওয়াইফ এখন কি কিছু করে, করছে না। ও হ্যাঁ, এখন কিছু এটা খুবই কমন, খুবই খুবই কমন। বা কিন্তু আগে একটা আমার স্কুলে কথা পড়তো, হচ্ছে এখন আর পড়ো, এখন কিছু করছে না। হোম মেকার শব্দটা, বৃষ্টি, হোম মেকার শব্দটা বা এই প্রফেশনটা, এটা এটা it's একটা নিউ ফেনোমিনা, এটা পোস্ট ইন্ডাস্ট্রিয়াল একটা কনস্ট্রাক্ট। এই হোম মেকার Exactly. বলে কোনো শব্দ যেটাকে এখন আরবিতে অনেকে খুব সুন্দর করে বলতে চায় রাব্বাতুল বাইত রাব্বায়তুল বাইত। বানাইছে। বাট আমি কোরআনিক সায়েন্স এন্ড ইসলামিক স্টাডিজ এখান থেকে মানে এরপরে মাদ্রাসায় পড়ছি, এরপরে মুকারানাতুল আদিয়ান পড়ালেখা করে আসছি, কোথাও কোনোদিন এজ এ মেয়েদের প্রফেশন মানে প্রফেশনাল মেয়েরা একটা আইডেন্টিটি হিসেবে আমি কখনো এই রাব্বাতুল বাইত এটা পড়িনি, কোনোদিন পড়িনি। আপু এখানে তো হচ্ছে আমি একটা, একটা কথা বলতে চাচ্ছি। আহ, হ্যাঁ বলো। হ্যাঁ, আপু বললেন না যে মানুষের, মিস্টার আপু আপনি বললেন না যে মানুষের পার্সপেক্টিভটা কি, হোম মেকার যখন তারা শুনে তখন তাদের পার্সপেক্টিভটা কি। আহ, আমি পার্সোনাল লাইফে এবং হচ্ছে আই ডোন্ট নো আমার সোশ্যাল মিডিয়ার দীর্ঘ সময় হচ্ছে আমি যা অবজার্ভ করেছি, ইটস নট আ ইউনিফর্ম, মানে ইউনিফর্ম জিনিস যে বুঝে সবাই, এটা এটা খুবই জেন্ডার বেস। হ্যাঁ, কিরকম এখানে হচ্ছে ভাইয়া তোমার টাইপিং এর শব্দটা আসতেছে মনে হয়, সরি। আচ্ছা। ইয়া, ওকে, হ্যাঁ, তো সরি নাদিয়া। হ্যাঁ হ্যাঁ, মোটা দাগে ছেলেরা হোম মেকার বলতে বোঝে যে সে মানে ওয়াইফটা বাসায় থাকবে। এখন বাসায় বসে সে যদি হচ্ছে অনলাইন বিজনেস করে, ইটস নট আ প্রবলেম। বাসায় বসে সে যদি হচ্ছে মানুষকে আরবি পড়ায় বা হচ্ছে প্রাইভেট পড়ায়, ইটস নট আ প্রবলেম ইদার। এটাও হচ্ছে হোম মেকিং এর মধ্যেই পড়ে। আর হচ্ছে মেয়েরা হোম মেকার বলতে কি বুঝে, মানে মোটা দাগে যে ওর ফিনান্সিয়াল কন্ট্রিবিউট করতে হবে না, সে হচ্ছে এখন ঘরে মানে থাকে। কার ঘরে আছে, ঘরে বলতে হচ্ছে কার ঘরে আছে, সে তার নিজের বাসায় আছে নাকি শ্বশুর বাড়িতে আছে নাকি হোল অ্যানাদার চ্যাপ্টার। তো আগে হচ্ছে না, মানে মেয়েরা কাইন্ড অফ এটা বুঝে যে
যারা আর কি বলে যে আমি হোম মেকার হতে চাই, তারা কাইন্ড অফ এই চিন্তা করে বলে যে হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট টু লাইক কন্ট্রিবিউট ফিনান্সিয়ালি ইন মাই ফ্যামিলি। আর ছেলেরা বলছে যে হচ্ছে আই ডোন্ট ওয়ান্ট ইউ টু গো আউটসাইড, স্টেপ আউটসাইড। আমি যখন হচ্ছে বাসায় আসবো তখন হচ্ছে আমি যেন দেখি তোমাকে, এবং লাইক তুমি বাসায় থাকবা, বাট বাসায় বসে বসে হচ্ছে তুমি যদি অনলাইন বিজনেস করো বা হচ্ছে অন্যান্য মানি জেনারেটিং কাজ করো, সেটাতে আমার কোনো প্রবলেম নেই। এটাই মানে আমি আরেকটু জিনিস অ্যাড করবো, এটা হচ্ছে যে এই যে আমাদের গ্রামে মানে আমাদের বুঝছেন, আমরা হচ্ছে হোম মেকার এই জিনিসটা এত বেশি আরবান একটা ব্যাপার। আমরা যদি হচ্ছে গ্রামের কথা চিন্তা করি, আমাদের মামিরা, আমাদের চাচিরা, তারা হোম মেকার, রাইট? বাট হচ্ছে তাদের দেখা যায় যে গরু পালা লাগতেছে, মুরগি পালা লাগতেছে, ঘরের মধ্যে তারা কতক্ষণ থাকে, সকালবেলা হচ্ছে আরবি পড়াইতেছে বাচ্চাদেরকে, রাইট? আর তুমি ওদের ঘরটা চিন্তা করো কেমন নাদিয়া, ওদের ঘরগুলো দেখতে কেমন। ওদের ঘর তো আমাদের অ্যাপার্টমেন্ট স্টাইল বা হাউস স্টাইল এরকম না, শহরের মতো না। তাদের ঘরে কিন্তু শুধু শোয়ার জায়গাটা থাকে অ্যাকচুয়ালি, বাকি সবকিছু কিন্তু রুমের মানে ঘরের বাইরে। হুম 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 হ্যাঁ, দিস ওইটা তো ব্রিংস টু আছে। আপু। মানি জেনারেটিং কাজ কিন্তু হচ্ছে তাদের করা লাগতেছে, কারণ না কারো রাইট। হচ্ছে সেলাই কাজ আছে, কেউ হচ্ছে যে ডিম বিক্রি করতেছে, কেউ সমিতি করতেছে। সো হুম। হোম মেকার তাহলে হচ্ছে কি? আমি পার্সোনালি মনে করি, আমি হচ্ছে শেষ করতেছি, আমি মনে করি যে হোম মেকার হচ্ছে এমন একটা মানে অ্যাডজেক্টিভ, এটার কোনো জেন্ডার নেই। একটা মেল বা ফিমেল বা যে কেউ হচ্ছে, যারা হচ্ছে হোম মেকিং এ কন্ট্রিবিউট করে, এভরিওয়ান ইজ হোম মেকার। এটা হচ্ছে সে নাইস ওয়ে আচ্ছা টু সে ভাইয়া, ইট। এখানে একটু বলি, হ্যাঁ, যেমন তুমি গ্রামের এক্সাম্পলটা দিলা না, যে মহিলাটা হয়তো গরু পালছে বা হয়তো ক্ষেত খামারে কিছু কাজ করতেছে, এটা কিন্তু ফ্যামিলি কন্ট্রিবিউশন হিসাবে উনি করে। এটার কিন্তু যখন ওই যে লাভটা আসে এগুলার মানে প্রোডাক্টটা বিক্রি করে, ওইটা কিন্তু খুব সরাসরি সবসময় মহিলাদের হাতে আসে না। তো এটা ফ্যামিলি ওয়ার্ক। বৃষ্টি বৃষ্টি একটু এক্স্যাক্টলি ডিসএগ্রি করি এটা এখানে। মানি জেনারেটিং। হ্যাঁ, এখানে আরেকটু একটু তোমার সাথে অ্যাড করি বা হালকা ডিসএগ্রিমেন্ট, সেটা হচ্ছে যেমন ধরো আমার নানিকে যেটা দেখছি, ওনার হাতেই কিন্তু জমির দলিল, উনি কিন্তু জমির পরে জমি কিনে যাচ্ছে টাকা সেভিং করে, ক্ষেত থেকে যা আসছে সেটা বিক্রি করে যা হচ্ছে ওটা দিয়ে আবার জমি কিনতেছে। ইনফ্যাক্ট নানা জানতোই না কোথায় কত জমি কিনা হয়েছে বা কি করা হয়েছে। আবার গাছের যে ফল ফ্রুটস বিক্রি হচ্ছে, কামলারা এসে কিন্তু ওগুলোর হিসাব নানির হাতে দিচ্ছে, এগুলো দেখে হুম হুম দেখছি। হুম তো হুম দাদির হুম ক্ষেত্রে অনেক কিছু সেম দেখছি, যে যেসব ক্ষেত বর্গা দেওয়া হয়তো ওগুলার ডিলিংস সবকিছু কিন্তু দাদিই করতো, এবং আমি একদম আমৃত্যু মৃত্যু পর্যন্ত করছে। হুম তো আমরা না গ্রামের মহিলাদেরকেও, এবং শুধু গ্রাম না মফস্বলের, আমরা শহরের বাইরে যে মহিলারা আছে তাদের লাইফকে না আমরা আমাদের লেন্স দিয়ে দেখি। তো আমাদের যে ভাষাগুলা, আমাদের যে শব্দগুলা, ওগুলার ভিতর দিয়ে দেখে মনে করি যে না, ও হয়তো অতটা অতটা ইকোনমিক, মানে শি ইজ নট ওই যে ছেলেদের মতো সে কন্ট্রিবিউটিং কাজ করতেছে কন্ট্রিবিউট না। কিন্তু করতেছে। আমরা যদি লেন্সটা থেকে বের হই, তাইলে কিন্তু দেখবো যে তারা যতটুকু স্বাধীন অনেক ক্ষেত্রে, এবং তারা যতটুকু ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং উইমেন, আমাদের ওরকম হয়তো অনেক দেরি আছে। আমি একটু কোশ্চেন ডিফারেন্ট জায়গায় যাই, আমার খুবই জানার ইচ্ছা ছিল এটা। কারণ এখানে যেমন রাইসা নাদিয়া দুইজনই এখনো বিয়ে করে নাই বা ম্যারিড হয় নাই। হোম মেকিং এমন একটা জিনিস যেটা ইউজুয়ালি ইফ ইউ আর গেটিং ম্যারিড, ইফ ইউ হ্যাভ আ কিড, সামহাউ এটা চলে আসে। So, তোমাদের আইডিয়ালিস্টিকলি তোমরা অথবা সিভি নিজেদেরকে দিতে কিভাবে চিন্তা করো? হ্যাঁ, তোমরা এখন আইডিয়ালিস্টিক আছে, আমার আইডিয়ালিস্টিক শুনতে খুব মজা লাগে, বুঝছেন? যেটা 5, 6, 10 বছর পরে এসে যখন একটা ক্রাশ হবে, এইটা আর কি, সরি। সো রাইসা, তুমি অনেক চুপচাপ আছো। তুমি আমাকে বলো যে তুমি যদি এখন মানে তোমার আইডিয়ালিস্টিকলি বিয়ে করার পর সংসার এবং এখানে তোমার কন্ট্রিবিউশন, তুমি এটাকে কিভাবে চিন্তা করতেছো? হোয়াট ইজ হোম মেকিং ইন ইয়োর আইজ? আচ্ছা, যেটা নাদিয়া বললো যে এভরিওয়ান ইজ আ হোম মেকার, এখানে কোনো আসলে জেন্ডার নাই আমার কাছে এরকম। বিকজ আমার সামনে তো কি বলবো, আম্মুকে দেখেই বড় হওয়া। তো আমার আম্মু হচ্ছে, আম্মুকে আমি বলি বোথ শি ইজ আ হোম মেকার, শি ইজ অলসো ওয়ার্কিং মাদার, দুইটাই আছে। আমি যদি আরেকটু পার্টিকুলারলি বলি, আমার দেখা মতে, এটা কোনো কি বলবো একাডেমিক ক্লাসিফিকেশন, এটা আমার দেখা একটা, আমি ক্লাসিফিকেশন যদি করি হোম মেকারদের, আমি ছোটবেলা থেকে একটা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। তো ওখানে অনেকগুলো ডিফারেন্ট রোলস এ ছিল মহিলারা। তো একটা প্রকার আমি হাউসওয়াইফকে দেখতাম যারা সকাল থেকে উঠে ঘরের সব কাজ করা, সবাইকে নাস্তা করছে, এবং সকালে সবার আগে ওঠা এবং সবার পরে ঘুমোতে যাওয়া, এক প্রকারের হাউসওয়াইফ। আরেকটা হচ্ছে আমার আম্মুর মতো যারা বাইরে কাজ করতো, আবার ওই হাউসওয়াইফরাও যেই কাজটা গুলো করে ঘরে, সেগুলো ঠিকই করতো, আমাকে টিফিন দেওয়া,
আমি বাসায় আসলে আবার আমাকে পড়াতে বসা, আমি কি খাবো, কুক করা, নিজে রান্না করা, সব এইটা। আরেকটা প্রকারের হাউসওয়াইফ যারা নিজেদেরকে ক্লেম করে হাউসওয়াইফ, বাট আমিও তাদেরকে হাউসওয়াইফ ক্লেম করি না। এটা আসলে শুনতে হয়তো অনেক খারাপ লাগবে, বাট বিকজ দে ডু নাথিং। হ্যাঁ, আমি কিন্তু এরকম অনেক হাউস, মানে ওরাও দেখে নিজেকে হাউসওয়াইফ ক্লেম করে, বাট দে ডু নাথিং ইন দেয়ার হোম। যেটাকে আমরা বলি যেটার জন্য হাউসওয়াইফদেরকে আসলে ছোট করে দেখায়, যে আরে বসে বসে গল্প করে, সিরিয়াল দেখে, ফোন দেখে, এটা কিন্তু আসলে এক্সিস্ট করে আপু। তা আমি এদেরকে কেন হোম মেকার I বললাম, know, হ্যাঁ। ইটস সো ট্রু। আসলেই হোম মেকিং করে। ওদেরকে না আপু এটা আসলে ছোট করে ফেলা হয়, ওদের কন্ট্রিবিউশনটাকে। এবং হুম আপনি হুম যদি আপু আমাকে বললেন না যে আমার আইডিয়ালটা আসলে কোন জায়গায়, আমার কথা হচ্ছে যে দুইজন পার্টনারের মধ্যে আসলে ইকুয়াল শেয়ারিংটা হতে হবে। ইভেন কেউ যদি আপু হোম মেকারও হয়, তার কি অসুস্থতা থাকতে পারে না? মানে সে কি সারাটা, মানে বছরে প্রতিটা দিন কি সে কাজ করে যাবে? আমরা তো কাজের ক্ষেত্রেও ক্যাজুয়াল লিভ থাকে, সিক লিভ থাকে। তাহলে তার কাজ, সে যদি হোম মেকার হয়, তার এক্সক্লুসিভ জব যদি হোম মেকিং হয়, সেখানেও তার পার্টনারকে আসতে হবে, তার চাইল্ডকে বুঝতে হবে যে এই ক্ষেত্রগুলোতে আমার আমার মাকে, বা তার বাবাও যদি হয়, সে ঘরে থাকে, ঘরে কাজ করে, ঘর সামলায়, তাহলে তাদেরকেও সেই রোলটা প্লে করতে হবে। বিকজ এগুলো বেসিক লাইফ স্কিলস, এগুলো জানতে হবে সবাইকে। এইখানে এই যে একটা আসছিল, আমরা কথা কথা এখানে যে একটা হাউস হাজবেন্ডের একটা কনসেপ্ট নিয়ে ইদানিং খুব কথা হচ্ছে। ফারজান আপু, আপনি মনে হয় এটা নিয়ে কিছু বলতে চাচ্ছিলেন, যে এখন এটা কি, আমার কাছে কোশ্চেন করার আগে আমার কাছে নিজের কাছে ওই জিনিসটা মনে হচ্ছিল যে, যেমন ধরেন হাউস ওয়াইফ, এটাতে যেমন আমাদেরকে সোসাইটি, ছেলে যাই বলেন, দে এক্সপেক্ট আস টু, যে আমরা এটা চাবো, এ, যে আমরা হাউস ওয়াইফ হব। সেকেন্ড, দে ওয়ান্ট আস টু বি হ্যাপি অ্যাবাউট ইট অ্যান্ড কন্টেন্ট অ্যাবাউট ইট। বাট হাউস হাজবেন্ডের কোনো টপিক যদি আমরা আঁকি, বা এটাকে কিন্তু, যেমন বাংলাদেশে একটা হচ্ছে ঘর জামাই, উইচ ইজ লাইক এক্সট্রিমলি ডেরোকেটিভ একটা ইয়া, যদি কিছু করতে পারবি না, তোর তো ঘর জামাই বানাই দিতে হবে। সো তাহলে একই জিনিস একটা ছেলে মেয়ের জন্য ইটস সামথিং শি শুড ওয়ান্ট, বাট একটা ছেলের জন্য এটা ডিগ্রেডেশন ব্যাপার কেন? এটা তো অবভিয়াসলি আমরা জেন্ডার রোলকে যেভাবে দেখি, এবং মহিলাদের কাজকে আমরা কতটুকু ভ্যালিউ দেব, ছেলেদের কাজকে আমরা কতটুকু ভ্যালিউ দেব। ভ্যালিউ শব্দটা এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট। দেখো, হাউস হাজব্যান্ড শব্দটা অসম্ভব অপমানজনক আমাদের বাংলাদেশের, আমাদের সোশিও কালচারাল কনটেক্সটে। অথচ তুমি যদি দেখো, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আমাদের এই সেন্সে উনি হাউস হাজব্যান্ড ছিলেন, কারণ ওনার ওয়াইফ ছিলেন ফাইন্যান্সিয়াল আর্নার, যিনি আর্ন করতেন, এবং এই স্পষ্ট হাদিসের মধ্যে আছে উনি হচ্ছে মেইন আর্নিং করতেন। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর্ন করতেন না। তো বাসায় মানে অপোজিট রোলস গুলা প্লে করতেন। তো এখন অ্যাগেইন হাউস হাজব্যান্ড হাউস ওয়াইফ দুইটা টার্মই না যতভাবেই ব্যাখ্যা করা আমার কাছে খুবই প্রবলেমেটিক লাগে। কারণ এক নাম্বার হচ্ছে ওই যে বললাম যে এই হাউস ওয়াইফ প্রফেশনের মতো যেটাকে আমরা আইডেন্টিটি বানাইছি, এই আইডেন্টিটিটা ইনফ্যাক্ট এই 20th সেঞ্চুরির আগে কখনো এক্সিস্ট করেনি। আমি তো সোশিওলজির ব্যাকগ্রাউন্ডের, এখন মানে রিলিজন এন্ড সোশিওলজির ব্যাকগ্রাউন্ডের। সোশ্যাল সায়েন্সেও যদি তুমি দেখো, কোনো জাতি, কোনো গোত্র, কোনো দেশের ফ্যামিলি স্ট্রাকচার এমন ছিল না যেখানে একটা মেয়ে দুইটা বা তিনটা রুমের ভিতরে এইভাবে থাকবে, তার ডেইলি লাইফটাকে এইভাবে লিড করবে। ইটস নেভার এক্সিস্টেড, নেভার এভার। সো এখন আমরা যেভাবে হাউস ওয়াইফটা দেখতেছি, এই সেন্সে যেমন আমার এটা নিয়ে অবজেকশন আছে, হাউস হাজব্যান্ডকে আমরা যেভাবে বুঝি ওইটা নিয়েও আমার অবজেকশন আছে। কারণ এখন হিস্ট্রি যদি তুমি ডিগ ইন করতে যাও, প্রচুর মেয়েরা ছিল, যেমন এই যে আমার নানিদের কথা বললাম, অ্যাট ওয়ান পয়েন্ট আমার নানা তো আর ইনকাম করতো না, অ্যাট ওয়ান পয়েন্ট আমার নানিই কিন্তু ইনকাম জেনারেট করতেছে, জমি বিক্রি করতেছে, যেটাই করতেছে, জমি কিনতেছে। শি তো শি ওয়াজ দা, মানে উনি উনি মেইন ফাইন্যান্সিয়াল ম্যানেজার থেকে শুরু করে সবকিছু। সো তাহলে এখন আমি কি বলবো যে আমার নানা হাউস হাজবেন্ড ছিলেন? কিন্তু আমাদের সেন্সে যদি বলতে যাই, তাহলে তো ওই জিনিসগুলো কেমন যেন, মানে কেমন যেন সব খাপছাড়া শোনায়, বুঝছো? এক্স্যাক্টলি। তো আইডেন্টিটি হিসেবে আমার কাছে হাউস ওয়াইফের যে জিনিসটা আরেকটা বড় প্রবলেম, সেটা হচ্ছে আমরা এটাকে কতটুকু ভ্যালিউ দিচ্ছি। একটা ছোট্ট উদাহরণ দিই, সেটা হচ্ছে দেখো, একটা ছেলে কিন্তু সে রান্না করতে পারতেছে না, সে সেলাই করতে পারে না, সে ঘরের টেক কেয়ার করতে পারে না, সে বাচ্চা কাচ্চা সামলাতে পারে না, ন্যাপি চেঞ্জ করতে পারে না, খাওয়াইতে পারে না, সে বাবা মা অসুস্থ হলে তাকে টেক কেয়ার করতে পারে না, নিজের কাপড় চোপড় ইস্ত্রিও করতে পারে না, ধুইতে পারে না, বাসার কোথায় কি আছে কিচ্ছু জানে না, নিজের মানিব্যাগ খুঁজে পায় না, মোজা খুঁজে পায় না, কিছু করতে পারে না। কিন্তু সে স্বাবলম্বী কেন? বিকজ হি ইজ আর্নিং। শুধুমাত্র সে আর্ন
আর্ন করতেছে তাই সে স্বাবলম্বী। একটা মেয়ে অপোজিটে দেখো দুনিয়ার এগুলো সব করতেছে, অন টপ অফ দ্যাট সে সন্তান জন্ম দিচ্ছে, যেটা একটা ছেলে সারা জীবন ট্রেন করলেও পারবে না, বিকজ হি ডাজন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি, ফিজিক্যাল ক্যাপাসিটি। এবং অন টপ অফ দ্যাট একটা মেয়ে চাইলে কিন্তু একটা ছেলের চেয়ে অনেক বেশি ইনকাম করতে পারে। এটা আমাদের এখন স্কোপ আছে, মানে ইনকাম করাটা ইটস নাথিং, এটা কোনো ব্যাপার না একটা মেয়ের জন্য, যদি তাকে ওইভাবে একটা ছেলের মতো সাপোর্ট দেওয়া হয়। স্টিল মেয়েটা পরনির্ভরশীল, আপু অনলি বিকজ শি ইজ নট আর্নিং। ভ্যালিউটা কোথায় দিচ্ছ? রোলকে দিচ্ছ না, ভ্যালিউটা তুমি টাকাকে দিচ্ছ। এক্স্যাক্টলি। একটা এটা তো মানে সেকেন্ড, দৃষ্টি ইকোনমিক, মানে হাউস ওয়াইফ এবং ইকোনমিক এই জায়গাটাতে ওর মানে ইকোনমিক পড়াশোনাও টার্ম, আছে এবং ইকোনমিস্ট এই তোমার হিসাবে কিছু হ্যাঁ এই টার্মেই একটু বলবো, হয়তো একটু বাকি রেখেছি, একটু সময় নিব, এটা আগে বলে দিলাম। আচ্ছা, এই ক্ষেত্রে আমি ঠিক মানে আপু যেই ইয়েতে কথা বলতেছিল যে এই যে মেয়েরা এত কিছু সামলায়, এত কিছু পারে, সবচেয়ে বড় কথা হচ্ছে, আচ্ছা আমি এভাবে শুরু করি, হ্যাঁ, যে আমি যদি নেচারাল ল দেখি, নেচারাল লতে মেয়েরা হচ্ছে বাচ্চা জন্ম দিতে পারে, পুরুষ তো পারবে না, ওই যে 1000 বছর ট্রেন করলেও এটা পারবে না, হ্যাঁ ওই ক্যাপাসিটিটা পুরুষের নাই। তো যেটা হয়েছে, মানে আমরা যদি একদম এনশিয়েন্ট পিরিয়ডে দেখি, তখন হচ্ছে নেচারালি এই কারণটার জন্যেও, মানে দুই নারী এবং পুরুষ যখন একই ওয়ার্কফোর্স লেভেলে তারা কাজ করত, তখন মেয়েদেরকে একটা গ্যাপ নিতে হতো, সাময়িক গ্যাপ, সেটা পিরিয়ডের কারণে হোক, বাচ্চা হওয়ার কারণে হোক। এই অবস্থাটা যখন ইয়ে হলো, তখন মূল আর্নিং এ চলে গেল হচ্ছে পুরুষ। হ্যাঁ, এখন যার কারণে হাউস ওয়াইফ কনসেপ্টটা, এবং এই যে হাউস ওয়াইফ কনসেপ্টটা কিন্তু যত বেশি ক্যাপিটালিস্টিক সোসাইটি ইমার্জ করছে, ততই হচ্ছে হাউস ওয়াইফ কনসেপ্টটা পপুলার হয়েছে। তো সেইটার এগেনস্টে হাউস হাজবেন্ড কনসেপ্টটা অতটা পপুলার না, কারণ ভাই তুমি বাচ্চা জন্ম দিতে পারো না, তুমি বাকি কাজ মেনটেন করো, তুমি ঘরে বসে করবাটা কি? তো তুমি হাউস হাজবেন্ড হওয়া তো তোমার জন্য ডেরোগেটরি। একটা মানে মেয়ে তো হচ্ছে অন্তত সে, অন্তত কেন, সে অনেক বড় একটা পারপাস সার্ভ করতেছে, সে তো বাচ্চা জন্ম দিচ্ছে সোসাইটির জন্য, মানে মানব সভ্যতা আগায় নেওয়ার জন্য বিশাল বড় একটা কন্ট্রিবিউশন দিচ্ছে। তো তুমি তো সেটা, আল্লাহ তোমাকে সেই ক্যাপাসিটিটা দেয় নাই, এটা তো দোষ দেওয়ারও কিছু নাই পুরুষদেরকে। তাহলে তুমি হাউস হাজবেন্ড হবা কি করতে? তুমি হাউস হাজবেন্ড তার জন্য ডেরোগেটরি হবে, তাই না? আচ্ছা, আচ্ছা, আর একটা হচ্ছে যে যখন সোশ্যাল ল চলে আসলো, মানে নেচারাল ল হচ্ছে যে হ্যাঁ এভাবে মেয়েরা সন্তান জন্ম দেয়, বা যার কারণে মেয়েদের একটা গ্যাপ নিতে হয়, এটা হচ্ছে নেচারাল লতে বলছে। সোশ্যাল লতে যদি বলি যে তখন কি হলো, যে একটা ফ্যামিলি সিস্টেম হলো, যে ঠিক আছে বাচ্চা জন্ম এই ফ্যামিলির ইয়ে আওতাতে হবে, এই ফ্যামিলি থেকে পুরুষটা বাইরে যাবে, পুরুষটা হচ্ছে আর্ন করবে। হ্যাঁ, এখন আমি আমার আমার কনসেপ্টে যেটা বুঝি, যে আমি যখন সোসাইটিকে এই কন্ট্রিবিউশনটা দিচ্ছি মানব সভ্যতা আগায় নেওয়ার জন্য, তখন আমি একটা গ্যাপ নিব, এবং তখন পুরুষটাই বের হবে, তখন তো আমি তার মতো খেটে আর্ন করে আমি তাকে খাওয়াতে পারবো না বলবো না, বাট এই এই লোডটা আমি কেন নিবে? আমি তো অলরেডি একটা রেসপন্সিবিলিটির মধ্যে আছি, যেটা তাকে নিতে হচ্ছে না, রাইট? আমার কাছে মনে হয় যে হাউস ওয়াইফ, প্রথম হচ্ছে হাউস ওয়াইফ কনসেপ্টটা ক্যাপিটালিস্টিক সোসাইটির সাথে পপুলার হয়েছে, এটা তো ফারজান আপু এক্সপ্লেইন করলেন। কিন্তু হাউস ওয়াইফ হাউস হাজবেন্ড এইটাকে ইকুয়ালি বসানো যাবে না, মানে এটা হচ্ছে আমার অ্যানালাইসিস, আমি বললাম, হ্যাঁ। তো এই জন্য আমার কাছে মনে হয় যে হাউস হাজবেন্ড হাউস ওয়াইফ এটাকে পাশাপাশি মানে যায় না, ন্যাচারাল লতেই বসানো যায় না আর কি, আমার কাছে এটা মনে হয়। রাইসা কি যেন একটা বলতে চাইছিল এবং তখন। আপু আপু আরেকটু অ্যাড করে দিই, হ্যাঁ, যেমন আমাদের ইন্ডিজিনিয়াস পিপল যদি দেখেন, মানে উপজাতিদের যদি আপনি দেখেন, ওখানে কিন্তু প্যাট্রিয়ার্কি নাই, ম্যাট্রিয়ার্কি। ওখানে মেয়েরাই ইনকাম করে, মেয়েরাই সমস্ত ফিজিক্যাল ওয়ার্ক গুলি করে, এবং তারা টাকাও আর্ন করে, মানে ফাইন্যান্সিয়াল ইয়েটাও তার থাকে, যে আমরা এবং অনেক গোত্রে আমরা এরকম শুনি না যে বিয়ে হয়ে হচ্ছে ছেলেটা মেয়ের বাড়িতে যায়, মানে আমাদের যেটা হয় যে হ্যাঁ, মেয়েরা, ইন্দোনেশিয়াতে তো এখনো আছে, ইন্দোনেশিয়াতে একদম স্পেসিফিক মিনাঙ্কাবাউ যে জায়গাটা, হুম হুম, ওখানে গেলে কিন্তু এবং ইভেন ওটা মুসলিম ইন্ডিয়াতেও আছে। কান্ট্রি, মুসলিম কান্ট্রি বলতেছি, ইন্দোনেশিয়া কান্ট্রি। হ্যাঁ, ইভেন ইন্ডিয়াতেও আছে, সাউথ ইন্ডিয়াতে এরকম হ্যাঁ, আছে। ইন্ডিয়াতেও আছে, কিন্তু হ্যাঁ। দেখেন আমাদের ইন্ডিজিনিয়াস ইয়েতে আপনি যদি এনজিও গুলির কাছ থেকে খোঁজ নেন, বা এনজিওর আন্ডারে যে ডক্টর গুলি আছে এদের কাছে যদি খোঁজ নেন, আপনি প্রচুর পরিমাণে ডোমেস্টিক ভায়োলেন্সের পাবেন, ইনসিডেন্ট পাবেন। মেয়েরা আর্ন করতেছে, মেয়েরা সব দেখতেছে, ছেলেগুলি তো আর্নের ধারে কাছেও নাই,
ওই নেশা পানি করে টাকা পয়সা উড়াই দিচ্ছে, নেশার টাকা না দিলে আবার মাইরও দিচ্ছে, কিন্তু ম্যাট্রিয়ার্কাল সোসাইটি। হ্যাঁ, তো এই জন্য আমার আমার কাছে কাছে না মনে হয় ম্যাট্রিয়ার্কাল, সরি বৃষ্টি একটু থামে, আমার কাছে না প্যাট্রিয়ার্কি অথবা ম্যাট্রিয়ার্কি সিস্টেমটা কি, হুম হুম ইটস জাস্ট এ নেম টু মি। আমি আমার ইয়াতে যতটুকু বুঝি, কারণ ডিপেন্ডস অন যে সিস্টেমটা আসলে বোথ জেন্ডার্স এর উপর। আমি শুধু ছেলে মেয়ের কন্টেক্সটে বলতেছি, যে কারণ আমরা তো থার্ড জেন্ডারকেও বোথ জেন্ডারের মধ্যে ধরি। সো জেন্ডারদের প্রতি সিস্টেম কতটুকু জাস্টিস এবং করতেছে এবং ফেয়ার, ইট ডাজন্ট ম্যাটার এটা প্যাট্রিয়ার্কাল অর ম্যাট্রিয়ার্কাল। ম্যাট্রিয়ার্কি হইলেই যে উমেনরা একদম খুব এম্পাওয়ার্ড হবে, আই ডোন্ট থিঙ্ক সো। অলসো আরেকটা জিনিস আমরা হ্যাঁ এখানে হ্যাঁ, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি আরেকটা জিনিস আমার মনে হয় এখানে অ্যাড করাটা ইম্পর্টেন্ট। যেমন আমরা এখানে মেয়েদের বায়োলজিক্যাল জিনিসটা বলতেছি, সেরকম কিন্তু আমার কাছে মনে হয় ছেলেদের যে বায়োলজিক্যাল পার্সপেক্ট আছে, ওদের যে একটা রুডনেস বলেন, অ্যাগ্রেসিভনেস বলেন, এটা ওদের জন্য একটা অনেক বড় রেসপন্সিবিলিটি কিন্তু অনেস্টলি। এটা আমি এই জন্য বলতেছি বিকজ আমি নিজে জেন্ডার স্টাডিজ করতেছি, আমি নিজে এখন জেন্ডার এবং ক্যারিয়ার পার্সপেক্টিভ, যেটা এক্স্যাক্টলি লাইক আমার পড়াশোনার ক্ষেত্র, যে কেন জেন্ডার ওয়াইজ ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট ক্যারিয়ার চুজ করে, দ্যাটস মাই পিএইচডি স্টাডিজ। অ্যান্ড এটার মধ্যে বায়োলজিক্যালি একটা রিয়েল কথা আছে, ছেলেদের রুডনেস বা ছেলেদের অ্যাগ্রেসিভনেস এগুলো কিন্তু মাথায় রাখা হয়, রাইট, যে ওরা ইয়া করে। কিন্তু আমরা অনেক সময় যেটা করি যে ছেলেদের জন্য যে এটা কত বড় একটা রেসপন্সিবিলিটি, যে ওদেরকে এটা দেওয়া হয়েছে টু ডিফেন্ড a community, to be, because তুমি যদি রাগ না থাকে, তোমার মধ্যে যদি রুডনেস, তোমার মধ্যে কিছুটা মানে এর কথাটা শুনতে কেমন কিন্তু পশুত্ব না থাকে, নট তুমি যোদ্ধা হতে পারবে না। রুডনেস শব্দটা মনে হয় পারফেক্ট শব্দ না, তবে আমি আই রুডনেস ক্যান আন্ডারস্ট্যান্ড কি এটা এটা বলতেছেন। ওয়ারের ক্ষেত্রে রাইট, কারণ হচ্ছে এখানে তুমি ভদ্রতা করলে ওয়ার বা যুদ্ধে তুমি জয় হতে পারবে না। সামটাইমস ইউ হ্যাভ, তুমি যদি চিন্তা করো আরেকজনকে আমি হার্ট করলাম কিনা, আরেকজনকে আমি ইয়া করলাম কিনা, তাহলে তো তুমি যখন একটা কম্পিটিশন আসো বা তুমি ওয়ারে আসো, তুমি জিততে পারবে না। সো দিস ওয়ার মেন্ট বিকজ মেন ওয়ার সাপোজ টু প্রোটেক্ট, ম্যান ওয়ার সাপোজ টু ডিফেন্ড, রাইট। তো এইটা যে ওদের জন্য অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, যে ওরা এটাকে কোথায় কিভাবে ইউজ করতেছে, এই জিনিসটা নিয়ে আমরা কথা খুব কম বলি। হ্যাঁ, কারণ আমরা যেটা বলি সেটা হচ্ছে যে ওরা এটা করে না কেন বা ওটা করে না কেন, কিন্তু একটা ছুরি বাসায় আসছে, তা আমি এখন ধরে তো সবাইকে কমাবো না এটা দিয়ে। এই ছুরিটা দিয়ে আমি কি করবো, এই রেসপন্সিবিলিটিটা তো ওদেরকে আমাদেরকে মানে একটা সোসাইটি তো সেটা প্রেজেন্ট করবে। আমি যেটা দেখি যে যতটুকু পড়াশোনা করে বায়োলজিক্যালি আমরা মেয়েদের সফটনেস, মেয়েদের নার্চারিংনেস, মেয়েদের কেয়ারিংনেসটাকে নিয়ে কথা বলা হয়, এবং এইটা ওরা কিভাবে ইউটিলাইজ করবে এটা নিয়ে কথা বলা হয়। ছেলেদেরকে যে আল্লাহ অপোজিট ক্যারেক্টার দিচ্ছে, কেন দিচ্ছে এবং এটা তাদেরকে ইউজ করাটা হচ্ছে তাদের রেসপন্সিবিলিটি, সেটা নিয়ে আমরা একেবারেই কথা বলি না। অ্যান্ড এবং অলসো এটা আপু, এটার সাথে আমি একটু মিলাই বলি। হ্যাঁ, যেমন সুমাইয়া তো ছেলেদের পার্টটা খুব সুন্দর এক্সপ্লেইন করছে। আমি মেয়েদের দিকটা বলি, যে এই যে বলে না যে মেয়েরা ইমোশনাল, মেয়েরা হচ্ছে উইক অ্যান্ড সফট, এই জন্য তাদেরকে দিয়ে অনেক কিছু হয় না। আমার কথা হচ্ছে মেয়েরা ইমোশনালের পিছনে কারণটা কি কি। মেয়েদের প্রতি মাসে একটা হরমোনাল চেঞ্জেস আসে, সেটার কারণে। কিন্তু এই ইমোশনাল বা মেয়েরা সফট, এটার অ্যাডভান্টেজ কেন নেওয়া হচ্ছে? হ্যাঁ, তো এই ইমোশনটা মেয়েদের আপ ডাউন কেন করছে, সেই একই গোড়ার কথাই বলবো, যে টু সার্ভ দি সোসাইটি। তার পিরিয়ড হচ্ছে কারণ তাকে কনসিভ করতে হবে। তা সে কনসিভ করতেছে কেন? মানব সভ্যতাকে আগায় নিতে। সো ইটস আ ব্রডার পার্সপেক্টিভ। সো এইটার এইটার বাবদে মানে একটা এত বড় একটা কাজ করার জন্য তার যে হরমোনাল চেঞ্জেস গুলি হচ্ছে, সেটার কারণে হয়তো আমরা বলি যে মেয়েদের মেয়েদের মুড সুইং বেশি হয়, ইমোশনাল বেশি হয়ে যায়। এটাকে একটা উইকনেস হিসাবে প্রেজেন্ট করা হয়। আচ্ছা আপু, তো এটা এখানে কিন্তু হচ্ছে অ্যাডভান্টেজ নেওয়ার মতো বিষয়, যে মেয়েরা উইক তাই ওকে দিয়ে এত এগুলা এগুলা হবে না। তো জিনিসটা কিন্তু এটা না। নাদিয়া কিছু বলবা? বায়োলজিক্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে হচ্ছে আমি এখানে একটু চাইমিং করতে চাইতেছি যে আই ডোন্ট আই ডোন্ট রিয়েলি বাই ইনটু দিস আইডিয়া যে হচ্ছে যে মেয়েদের হরমোনাল, হ্যাঁ এটা একটা আছে, বাট হচ্ছে যে হরমোনাল ইরেগুলারিটি বা হচ্ছে যে ইমোশনাল ইরেগুলারিটি, এটা যে হচ্ছে ছেলেদের থেকে হলে গিয়ে পার্টিকুলারলি বেশি। আই ডোন্ট বাই ইনটু দিস। হ্যাভ উই অল সিন ইমোশনাল ম্যান, রাইট? ইট ইজ জাস্ট সো স্ক্যারি। আমাদের কি হচ্ছে কি এটা বলা হয় যে এক্স্যাক্টলি নাদিয়া, উফ। এক্স্যাক্টলি। আর কারণ এই যে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স যেগুলো হয়, ওগুলো কেন হয়? তারা ইমোশন কন্ট্রোল করতে পারে না। আমি এখানে সুটটা একটু সিম্পল আমি কথা। একটু
হ্যাঁ, তারা ইমোশন কন্ট্রোল করতে পারে, এটা ট্রু। তারপর আমি এখানে একটু ডিসঅ্যাগ্রি করব, কারণ যারা ডোমেস্টিক ভায়োলেন্স করে বা যারা ইমোশনাল করতে পারে না, দে আর সাম এক্সেপশন যারা ডিফল্টেড। বাট আমাদের কাছে মনে আমি হয় বুঝি নাই সুমাইয়া, বুঝি নাই কারা যে এক্সেপশন। ছেলেরা ইমোশনটাকে কন্ট্রোল করতে পারতেছে না বা অ্যাবিউজ করতেছে, বাট অবভিয়াসলি। সুমাইয়া, ওইটার স্ট্যাটিস্টিক্স এত হাই, ইউ ক্যান সে দ্যাট ওইটাই নরমালাইজ। মেজরিটি ল্যান্ডস্কেপ তুমি অফ দ্য দেখছো না আমাদের সোসাইটি। বাংলাদেশে ওটা দুইজনে নর্মালাইজ একজন কেমনে মেয়ে হয় মার আপু? খায়। আমাদের আশেপাশে কি ভালো অপশন নাই, ভালো বাংলাদেশে এক্সাম্পল নাই? বাংলাদেশে মানে দুইজনে আমি জাস্ট হচ্ছে একটা বাংলাদেশে কথা বলি। দুইজনে একজন মার খায়, তো ওই ডোমেস্টিক আরেকজন তো ভায়োলেন্সের ভালো শিকার। আছে, ওই যে আরেকজন তো ভালো আছে। What I'm তাহলে তুমি saying, তাহলে দেখো হাফ হাফও যদি হয়, তুমি বলতে পারো না যে ছেলেরা পার্ট ইমোশনালি। অফ দ্য আর তুমি no, আর্গুমেন্ট। no. ইমাজিন দিস, What I'm saying, এই স্ট্যাটিস্টিক্সটা যদি মেয়েদের হইতো, ইমাজিন দিস মেয়েদেরকে, যেখানে মেয়েদেরকে কিছু করে না, তারপরও মেয়েদেরকে বলে যে হরমোন সুইং হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে বলে কত কিছু চাপায় দিচ্ছে, না আপু, যেখানে আমার মেয়েরা এগুলো মেনটেন আমি করে আমি পাবলিক লাইফ লিড করতেছে। আমি আমার রিয়েল লাইফে অ্যাবিউসিভ ওমেন দেখছি আপু। সো ইটস নট ট্রু যে অফকোর্স মেয়েরা দেয়ার কিছু আর করে না। অ্যাবিউসিভ। মেয়েরা এবং লেভেলটা জাস্ট ওরা ফিজিক্যাল ভায়োলেন্স করে না আপু। দ্যাটস দ্য অনলি না, ডিফারেন্স। ইভেন ফিজিক্যাল ফিজিক্যাল ভায়োলেন্সও করে, আমি ভায়োলেন্সও তো করে, বলছি আমার হ্যাঁ। মনে ডোমেস্টিক হয় কি যে ভায়োলেন্স এখানে এবং এখানে এইটা আমার মনে এইটা হয় নিয়ে সুমাইয়া ইভেন যেটা বোঝাতে চাচ্ছে যে ছেলেরা বাই নেচার রুড বলবো না, বাট বাই নেচার হচ্ছে ইমোশনের জায়গাটা এটা কি মানে কি ওয়ার্ড দেওয়া যায় যে আমি একটা কথা ইমোশনের বলতে চাই, জায়গাটা এগ্রেসিভ। ওই যে এখানে হচ্ছে সুমাইয়া যেটা বলতে চাইছিল যে কোন একটা যুদ্ধে যাওয়া, একটা শক্ত ডিসিশন নেওয়া, ওই প্রেসেন্ট। জিনিসটা সেইভাবে যুক্তি ইমোশনটা বৃষ্টি। ক্রিয়েটেড। কিন্তু আবার কিন্তু ছেলেরাও যে ইমোশনাল না, এবং তারা যে ইমোশনকে অনেক বেটার ম্যানেজ করতে পারে, আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। এটা পেট্রিয়ার্কি আমি আমাদের না আপু, এই শিখাইছে, জন্য যে আমি বলছিলাম বয়েজ যে কান্ট কথাটা ক্রাই। যে এটা মেয়েদেরকে যে হ্যাঁ, পেট্রিয়ার্কি হ্যাঁ, আমাদের সফট সফট এটা বলে উইক বোঝানো হয়, এইটা হচ্ছে এই মানে এই এক্সপ্লেনেশনটা হচ্ছে টক্সিক। এটা সোসাইটি ইন্ট্রোডিউস করছে, কিন্তু মানে বাই নেচার কিন্তু দুইজনের ইমোশন দুই রকম। এটা মানে একজন আপু সফট দেখে সে উইক, আর একজন স্ট্রং দেখে হচ্ছে সে এখন একদম মানে এ, মানে তার স্ট্রংনেস এর অ্যাডভান্টেজ নিয়ে সে হচ্ছে একদম জ্বালায় পুড়ায় ফেলবে, ডোমেস্টিক ভায়োলেন্স আচ্ছা, করে শেষ করে নাদিয়া ফেলবে। নাদিয়া রাইসার এটা কথাটা শুনি, হচ্ছে ওরা দুইজন সোসাইটি অনেকক্ষণ থেকে কথা ক্রিয়েটেড বলতে চাচ্ছে। যে আমি ইউজ করতেছি কিভাবে ইমোশনের সুমাইয়া, উই আর জায়গাটা, ডিসএগ্রিং উইথ দিস, বাট উইল কাম ব্যাক টু দিস। আমি আমার মতো ইচ্ছা মতো চলবো। প্রবলেমটা কনসেপ্টে, যাবে কই, কিন্তু মেয়েটা যাবে, এটা একটা খুব কমন আছে, তুই হ্যাঁ, যাবি কই। প্রবলেমটা হচ্ছে আমার মানে মানুষের বা সোসাইটির গড়ে দেওয়া কনসেপ্টটাতে। কিন্তু এখানে আমি যখন চিন্তা করি যে আমার বাচ্চাকে আমি লাভ কেয়ার এগুলি দিয়ে আমার সংসারটাকে প্রতিপালন করছি, আমার কিন্তু নেসেসারিলি মাথায় আমার মনে হয় না যে আমাকে পে করতে হবে, পে না করলে আমি এই কাজগুলি করব না। আমার কাছে লাভ কেয়ার থেকে এখানে এটা আমার মনে হয়। কথা আছে, না না বৃষ্টি, কারণ তোমার এই কথাটাতে না মানে হুইচ ইজ টোটালি রাইট। এখানে পয়েন্টটা খুবই ভ্যালিড একটা পয়েন্ট, যে লাভ কেয়ারকে তুমি টাকা দিয়ে অ্যাসেস করতে পারবে না। বাট এই যুক্তিটাকে ইউজ করে, যে একটা ভ্যালিড যুক্তি, বাট এটাকে ইউজ করে মেয়েদেরকে বলা হয় তাহলে টাকাই দিব না। কারণ কেমনে টাকা দিব, তোমাকে তো আমি সেটাই অ্যাসেস বলছি করতে আপু। পারি না। হ্যাঁ। এখন তুমি কিন্তু উল্টা, আপু আমি আমি পয়েন্টটা আসবো, আমি নাদিয়া, রাইসা আর সুমাইয়া সবারটা শুনে নেই। হ্যাঁ আপু, আপনি যখন বললেন যে হচ্ছে মানে টাকার কথা, এটা আমি মানে অনেকক্ষণ ধরে আমি ভাবছিলাম যে হচ্ছে প্রবাবলি আশা করবো এটা। আচ্ছা, আমরা যখন এই যে আপু যখন বললেন, ফারজানা আপু আপনি বললেন যে জিডিপি তে হচ্ছে এতটুকু কন্ট্রিবিউট করে, এটা কিভাবে মাপা হয়েছে? আমাদের হচ্ছে একটা যে কোনো সার্ভিসের কয়েকটা ধাপ আছে। হ্যাঁ, স্পেশালাইজড সার্ভিস, নর্মাল সার্ভিস, সার্ভিস, এটসেট্রা এটসেট্রা। আমার আপু যখন রাইসা আপু যখন বললা যে হচ্ছে ডে লেবারের থেকে হচ্ছে কম অংশে কন্ট্রিবিউট করে না, আহ মানে আমি আমি মানে চিন্তা করতেছিলাম যে হচ্ছে আমাদের একজন শেফ যত ইনকাম করে, আমার মাকে যখন আমি টাকা দেওয়ার কথা চিন্তা করব, আমি তার কি হিসেবে দিব? একটা শেফ যত ইনকাম করে সেই হিসেবে দিব, নাকি হচ্ছে মেসে যারা রান্না করে হচ্ছে সেই হিসেবে দিব? কিভাবে? স্পেশালাইজড কুকিং, উনি তো আরো ফ্যামিলির প্রত্যেকের জন্য ফুল স্পেশালিটি দিয়ে রান্না করে। এক্স্যাক্টলি রাইট, মানে হচ্ছে কম্পেনসেশনটা, এই কম্পেনসেশনটাই কিন্তু হচ্ছে মাহার। আই থিংক সো। মানে এই যে কম্পেনসেশনের কথা চিন্তা করেই তো সম্ভবত মাহারের কথা বলা হয়েছিল। আই ডোন্ট, আই এম নট না, টোটালি না এখানে না, আরেকটা এটা হোম কথা মেকিং আছে, এর কারণ সাথে না, মাহারটা ওটা হোম হচ্ছে মেকিং এর সাথে না।
হ্যাঁ মাহারটা হচ্ছে টোটালি গিফট নাদিয়া, বিকজ কোরআন শরীফে যে 4টা ওয়ার্ড ইউজ করা হয়েছে মাহারের সাথে, আমাদের ফুল মুসলিম কমিউনিটিতে মাহার মোহরানা নিয়ে যে কনসেপ্ট গুলো এগুলো টোটালি মেসড আপ। হ্যাঁ কারণ মাহরানার সাথে কোনো কিছুর সম্পর্ক নাই, এটা জাস্ট আমরা বিয়েতে একটা এটা নিয়ে মেয়ের আরেকটা প্রতি আড্ডা গিফট। করবো। ফর নাও ওকে, হোম হ্যাঁ মেকিং এর সাথে মাহারের কিছু সম্পর্ক নেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। বাট ওই যে অ্যাগেন না, আমরা বাট যখন আই হচ্ছে, আই গেট ইউর পয়েন্ট, যেটা তুমি বলতে হ্যাঁ চাচ্ছ, আই গেট ইউর তখন পয়েন্ট যে হ্যাঁ এটা একটা। আর সেকেন্ড হচ্ছে, এটার জন্য আমি একটা ছোট্ট একটা কাহিনী বলবো। ওই যে আপুরা প্রবাবলি ওই ভিডিওটার সাথে হচ্ছে পরিচিত, যেখানে হচ্ছে একটা ইন্টারভিউয়ার ইন্টারভিউ নিতেছিল। ওখানে হচ্ছে কাজের ডেসক্রিপশন গুলো বলা হইতেছিল একটার পর একটা, লাইক নো লিভ, 24 আওয়ার সার্ভিস, 24/7 সার্ভিস, এরকম এরকম বলতেছিল। তো তারপর হচ্ছে শেষে এসে রিভিল করা হয় যে এটাই করে আমাদের মারা, হচ্ছে এই 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 জিনিসই করে। তো আমরা হচ্ছে আমাদের অফিস থেকে এরকম একটা ভিডিও বানাইতে নিয়েছিলাম। তারপর ইউ ওয়ন্ট বিলিভ ওইখানে আমরা নর্মাল ভিডিওতে দেখছি যে হচ্ছে পিপল গট অ্যাংরি, কি আমাকে হচ্ছে এটা কম্পেনসেট করা হবে না, আমাকে হচ্ছে 24 ঘন্টা, এটা আবার কেমন ধরনের কথা। ইউ ওয়ন্ট বিলিভ বাংলাদেশে কতগুলো মানুষ রাজি হয়ে গেছিল ওই সিরিয়াসলি ওই পুয়ার হ্যাঁ বাংলাদেশে করবে তো আপু, বাংলাদেশে ক্রাইসিস প্যাকেজ। না, জবের ক্রাইসিস না। আহারে, এক্স্যাক্টলি। তো ইউ ওয়ন্ট বিলিভ যে হচ্ছে কত মানুষ রাজি হয়ে গেছিল, 24 আওয়ার নো পে, নো। আমার কাছে মনে হচ্ছে আরে যে তারা এবার হ্যাঁ মানে কম্প্রিহেন্ড তাদের টু, আর এটা আমাদের সোশিও ইকোনমিক যে বাস্তবতা আসলে, যে তার হ্যাঁ তো হয়তো তাহলে শুধু মাথা গোঁজার ঠাইটা হইলেই হয়, বাকি সবকিছুই সে করবে। তাই না? তো হচ্ছে আমি ওটা চিন্তা করতেছি যে হচ্ছে যখন আমাদের নিড এমন, মানে আমাদের উইমেনদের নিডটাই হচ্ছে, দেখেন তাদের রিয়েল কোনো প্লেস নাই সব সময় হচ্ছে। এক্স্যাক্টলি, তো এক্স্যাক্টলি। এনি টার্ম, আপুরা হচ্ছে এখন সবাই বলে যে কি যে নিকাহ নামা হচ্ছে ভালো করে পড়ে নিতে, এটা করে নিতে, সেটা করে নিতে। এট দিস মানে এট ওয়ান টাইম, এট ওয়ান পয়েন্ট এমন একটা অবস্থা আসে যে তারা জাস্ট যে কোনো ইয়েতে একটা স্টেবল বাসা পাইলেই হচ্ছে, সেই স্টেবিলিটির আসলে সংজ্ঞা আমাদের সবার সাথে মিলবে না। বাসা পাইলেই হচ্ছে তারা রাজি হয়ে যাবে। দিস ইজ হুম। হাউ দ্য সিচুয়েশন। তাইলে হচ্ছে আমি এই যে কম্পেনসেশন এর কথা বলবো, তারা মানে আই ডোন্ট নো, তার ওই যে যে খাইতেছে আর থাকতেছে, এটাকেই কম্পেনসেশন হিসেবেই ধরে নিতেছে। তো হ্যাঁ, এক্স্যাক্টলি। আই জাস্ট ওয়ান্টেড টু শেয়ার দ্যাট যে এই দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং থিং আসলে, কিন্তু যে আমাদের তো আসলে জায়গা নেই, এবং এইরকম কিন্তু বাংলাদেশে কিন্তু কিছু মুফতি বা কিছু আমি একদম খুব পার্সোনাল ফ্যামিলি লেভেলে জানি যারা বিলিভ করে এবং ফতোয়া দেওয়া যে তোমাকে থাকতে দিচ্ছে এবং খেতে দিচ্ছে, ইউ আর গিভিং আ শেল্টার, এবং দেওয়া হচ্ছে, সো দ্যাট শুড বি এনাফ ফর আ ওয়াইফ এটা ফিকাতে আছে সুমাইয়া, ইট ইজ মোস্টলি। দেয়ার, ইট ইজ দেয়ার, ও ইটস নো, এন অপিনিয়ন, ইট ইজ দেয়ার। হ্যাঁ, আবে হ্যাঁ আচ্ছা রাইসা, হ্যাঁ আপু বললাম না কিছু। হ্যাঁ আপু আহ আমার মনে হয় যে এই যে হোম মেকাররা, আই এম আ হোম মেকার, এটা কনফিডেন্টলি বলতে পারে না। এটা কখন থেকে শুরু হয়েছে? এই যে ছেলেরা খোঁটা দেয়, তুমি তো সারাক্ষণ ঘরেই থাকো, কি কাজ করো? আমি বাইরে সারাক্ষণ কাজ করে টায়ার্ড হয়ে আসছি। তো ঘরে থাকা মানে আমাদের মাথায় কি জানেন আপু, শুধু আরাম করা, রেস্ট করা। তো এই খোটাটা, এই যে হাউসওয়াইফ বা হোম মেকিং কে ছোট করা, এটা তো ছেলেরাই শুরু করছে। এখন মেয়েরা মনে করে কি, আমি যতক্ষণ একটা টাকা ইনকাম করতেছি না, আমার কোনো স্ট্যান্ড নাই। আরেকটা যেটা জিনিস আমি দেখি আপু সবসময়, মানে যেটা উইচ আই ফাইন্ড ভেরি টক্সিক, সেটা হচ্ছে যখনই একটা উইমেন এম্পাওয়ারমেন্ট রিলেটেড একটা ডিসকাশন সোশ্যাল মিডিয়াতে শুরু হয়, কেন জানি হাউস ওয়াইফকে ওয়ার্কিং উইমেনদের এগেইনস্টে দাঁড় করাই দেওয়া হয়। মানে দুইটা হুম, দুইটা অপোজিশন ভিউ, যেন একটা কম্পিটিশন চলে আসছে, এরকম একটা সিচুয়েশন এসে যায়। তো হুম। আপু এই যে বললেন, এটা কি শুড দিস বি পেইড অর নট? So I don't consider myself an expert to give an opinion on this. এখন যেরকম কনস্টিটিউশন কমিশন করছে না, আমার মনে হয় এটা নিয়ে একটা কমিশন করতে হবে। ইকোনমিক্স যে এক্সপার্ট লাগবে, লিগ্যাল এক্সপার্ট লাগবে, সোশ্যাল সায়েন্স এক্সপার্ট, দেন ইটস দেয়ার ম্যাটার টু ডিসাইড যে এটা আসলে কি হবে। কিন্তু আপু এটা পেইড হোক বা না হোক, এই যে খোটা দেওয়া গুলা, ছোট করা, যে ও ঘরে কাজ করতেছে, ওর তো একটা ফিনান্সিয়াল একটা আর্নিং নাই, ওকে আমি থ্রেট দিতে পারবো যখন তখন, এগুলো তো আপু শিক্ষা, এডুকেশন, সিভিলিটি, এগুলো যদি না থাকে না আপু, তাহলে আসলে ল্যান্ডস্কেপটা কখনো চেঞ্জ হবে না।
ট্রু। আমি জানি একটু আমারটা বলে ফেলি কারণ সময় বেশি নাই। তবে আমার সাইড থেকে যেটা মনে হয় যে বৃষ্টির সাইডের কথাটা তো খুবই ইম্পর্টেন্ট যে মানে এখানে তুমি যখন কেয়ার দিবা লাভ দিবা এবং এটা ন্যাচারালি আমাদের মধ্যে মানে বাচ্চার কান্না তে মেয়েদের যে একটা রিয়াকশন হয় এগুলোকে তো তুমি আসলে চাইলেও কম্পালসারি যে না আমি ধরবো না জামাই করুক এটা হয় না। বাট এটার সাথে এটাও রিলেটেড যে কিছুটা হলেও ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন বা দরকার, কিন্তু আমার কাছে মনে হয় এটা ইভ্যালুয়েশনের জায়গাটা যখন আমরা আসি দ্যাট শুড বি দ্য রং টার্ম। যে ইভ্যালুয়েট করা ওর কাজ কত জিনিসটা এরকম হওয়া উচিত না যে ইভ্যালুয়েট, ইটস মোর অ্যাবাউট হেল্প আউট। যেমন আমি একটা ছোট কথা বলি, এখনকার আমাদের জেনারেশন 30+ যেই আমরা আছি বা নতুন জেনারেশনে আমি অনেক কাপল দেখতেছি সোশ্যাল কাজ করা হয়, সোশ্যাল অর্গানাইজেশনে অনেক বেশি কাজ করা হয় বা বিদেশের লাইফে আমি বাংলাদেশে এখনো জানি না, ছেলেরা কিন্তু অফিস থেকে এসে এনাফ বাসায় হ্যান্ডস অন কাজ করতেছে। আবার যখন এখন রিমোট ওয়ার্ক শুরু হয়েছে এখানে কিন্তু ছেলেরা বাসায় কন্ট্রিবিউশন ভালোই দিচ্ছে। আমি আমার পার্সোনাল লেভেলে আমি মনে হয় সাহিমকে একদম অলমোস্ট ইকুয়াল লেভেলে আমি আর আমার আমার হাজবেন্ড মানে টেক কেয়ার করি। সো এখানে এখন না তাহলে ওরাও তো কন্ট্রিবিউট করতেছে হোম মেকিং। এখন এইটাতে দেখবেন যে আমাদের অ্যাজ এ পার্সন আমার কাছে মনে হয় যেমন আমি যদি এখানে মনে করি উইদাউট এনি যা হচ্ছে ওর সাথে কোনো রকম ডিসক্রিমিনেশন আমি ফেস করি নাই এরকম একটা প্রিভিলেজ থেকে যদি আমি কথা বলি, আমার কাছে তখনও মনে হয় যে আহ, ও অফিস কাজ করতেছে, ও এসে বাসায় কাজ করতেছে, আমার যদি অ্যাটলিস্ট ইটস নট লাইক ওর মতো আমাকে 10,000 5,000 15,000 টাকা ইনকাম করতে হবে, কিন্তু আমার যদি 5,000 টাকাও আমি ইনকাম করি ওর হেল্প হইলো। হ্যাঁ, কারণ এরকম না যে ও আমার করতেছে ও আমার সাথে যে কেন তুমি টাকা চাচ্ছ, বাট এই যে বারবার আমি ওর কাছ থেকে টাকা চাচ্ছি এবং আমি দেখতেছি যে আম, ও রাগ হচ্ছে না কিন্তু ওর চেহারাটা একটু কালো হয়ে যাচ্ছে বিকজ ও জানে যে মাস শেষ হাত শেষ। তো তখন আমার কাছে মনে হয় যে আমি একটু কিছু ইনকাম করি 5-10 হাজার টাকা, মানে এটা মিনিমাম টাকা হলেও কিছু একটা ইনকাম করি। হ্যাঁ, কিন্তু আবার দেখা যাবে হয়তো রিয়ালিটিতে আমি সেটা পারতেছি না। তো আমার কাছে মনে হয় যে অ্যাজ আ সোসাইটি অর গভর্নেন্স থেকে যেমন ওল্ড এজে যে ইয়া থেকে ওয়েস্টে যেটা করা হয় যে যারা হচ্ছে মানে কেয়ার গিভার থাকে তাদেরকে একটা ইনকাম দেওয়া হয় বা তাদেরকে অনেক রকম ফ্যাসিলিটি দেওয়া হয়। যারা হোম মেকার আছে তাদেরকেও কিছুটা ফ্যাসিলিটি বলেন বা কিছুটা এমন কিছু প্রিভিলেজ দেওয়া হোক যে ওরা এটা ফিল না করে যে দে আর টোটালি অবসোলেট তাদের বাচ্চা। সোশ্যাল সিকিউরিটি স্কিম এক্স্যাক্টলি কাইন্ড অফ। কিছু একটা আই ডোন্ট এক্স্যাক্টলি নো এক্স্যাক্টলি যেটা এটা রাইতা বললো যে এটা তো একটা অনেক বড় মানে সোশিও ইকোনমিক অনেক বড় একটা রিসার্চ লাগবে টু আন্ডারস্ট্যান্ড হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্স বাট দেখ, এই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যদি আমরা দেখি, দেখবো যে আমি না কথাটা এইভাবে শুনছি যে ওখানে মেয়েরা হচ্ছে 1-2 তে ডিভোর্স দিয়ে দেয়, এটা কথার কথা আমি শুনছি। এবং এই জন্য দেখা যায় যে খুব মেপে চলে, এটা আমার শোনা কথা। এগুলা হ্যাঁ, এগুলা এগুলা না মানে বাংলাদেশে এগুলো বানায় সম্ভবত হ্যাঁ, বানায় বাংলা। হয়তো কিছুটা। কারণ কিন্তু আমার রিসার্চে দেখি এক্স্যাক্টলি যে মেয়েরা ডিভোর্স দিবেই না, তুমি ওদেরকে জানে প্রাণে মেরে, ওরা যখন দেখবে যে আমি মেরে ফেলতেছে তাও ডিভোর্স দিতে চায় না। এটা অবশ্য মোস্টলি আপু আমি শুনছি ওখানে, হয়তো বাঙালি কিন্তু বর্ন অ্যান্ড না ব্রট আপ না, ওখানে, ওই অজিরাও তাই ওরকম অজিরাও কারোর সাথে হয়তো, এটা অজিরা এটা আমার শোনা প্রত্যেক কথা আর কি। সপ্তাহে একটা মহিলা মরে ইন্টিমেট পার্টনারের হাতে, ইদার হাজবেন্ড অথবা বয়ফ্রেন্ড, স্টিল তারা যায় না। মেয়েরা অনেক বেশি আচ্ছা আচ্ছা অ্যাটাচড ইমোশনালি, আচ্ছা ওরা এত ইজিলি আচ্ছা, ব্রেক আমি আপ যেটা করে না। বলতেছিলাম যে ওই সমস্ত দেশে এই যে ফাইনান্সিয়াল অ্যাবিউজটা, আমি আমার লাস্ট কথাটা যেটা বলতেছিলাম যে এই যে আমাকে মানে আমার সার্ভিসের পেমেন্ট কোথায়, বা হোম মেকিং এর ইয়েটা নেওয়া হবে কিনা, যেই প্রসঙ্গ নিয়ে আমরা এতক্ষণ অনেক ইলাবোরেটলি কথা বললাম, এই কনসেপ্ট গুলো, এই চিন্তাগুলি কখন আসে যখন আই এম ফাইন্যান্সিয়ালি এক্সপ্লয়েটেড। হ্যাঁ, তো ওই যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখবেন যে যারা সিঙ্গেল মাদার তাদেরকে কিন্তু গভর্নমেন্ট খুব ভালো টেক কেয়ার করে, এটা গভর্নমেন্ট থেকে করে। তো ওই যে খুব ভালো না ছেড়ে বাট দিয়ে করে। যায় মজা দেখবে, এইটা আসলে আমি আমার কথা যে সিঙ্গেল মাদাররা ওখানে বাচ্চার এডুকেশন থেকে শুরু করে এবং সবকিছু থেকে শুরু করে সব মোটামুটি মোটামুটি গভর্নমেন্ট থেকেই হচ্ছে একটা ভালো দেয়ার ফ্যাসিলিটি পায়। হ্যাঁ, দেয়ার সিঙ্গেল এটা মাদাররা, আমি সিঙ্গেল এটা শুনি, ফাদারও পায়, এটা সিঙ্গেল সিঙ্গেল ফাদারও পায়। সিঙ্গেল ফাদাররাও হয়তো প্যারেন্ট পায়, পায়, সিঙ্গেল প্যারেন্ট পায় সিঙ্গেল বেসিক্যালি। প্যারেন্ট পায়। আচ্ছা ঠিক আছে, ওই দিকে আমার আইডিয়া হয়তো কম, ওই দিকে আমি ইয়ে না করি। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে ফাইনান্সিয়াল অ্যাবিউজটা যদি না থাকে, আমাদের এই ক্যাপিটালিস্টিক মনোভাবটা যদি না থাকে, তাহলে হয়তো জিনিসগুলো মোর মানে ইজি গোয়িং। আমি আচ্ছা আমি ইয়ে বলি, আমার শ্বশুর বাড়িতে যে মেইড, ওর সাথে একদিন আমার ডিটেইল কথা হলো যে সমিতির টাকা ওদের দেশে যখন হাজবেন্ড ওয়াইফ সমিতির টাকা নিতে যায় তখন সিস্টেমটা কিরকম। তো সে আমাকে অনেক ইলাবোরেট এক্সপ্লানেশন দিল। বললাম যে তা মহিলাটা যে হাতে টাকা নিল, সে তো করতেছে কাজগুলি ফ্যামিলি বিজনেস হিসাবে, তারপরে সে কি টাকা হাতে পায়?
তো সে আমাকে যে এক্সপ্লেনেশন দিল যে বাড়তি যে টাকাটা আমরা পাই, ভাবি আমরা তো এটা সংসারের জন্যই দুইজন মিলে খরচ করি। ওদের কনসেপ্টটা হচ্ছে যে দুইজন মিলে আমরা সংসারটাকে খেয়ে পরে ভালো আছি। সো ওরা চিন্তা করে জিনিসটা এইভাবে। হ্যাঁ, আবার সেই সাথে সেটাও বলছে যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মহিলারা যখন এই আহ, বুননের কাজ বা যে এই জিনিসগুলো করে, কিছু জিনিস তারা হাটে যেয়ে বিক্রি করে আসে এবং ওখান থেকে কিছুটা টাকা তাদের হাতেও তারা রাখে। কিন্তু আমি যখন সামগ্রিকভাবে জিজ্ঞেস করলাম যে তুমি কি প্রপার পেমেন্টটা পাও বা তোমার দেশের মহিলারা, তখন বললো যে ভাবি এইটা তো আমাদের সকলের সুখের জন্যই, সবাই যখন মিলে একসাথে এই জিনিসটা ইয়ে করবো। হ্যাঁ, আমি হয়তো 2 টাকা যেভাবে করে দিছি, কিন্তু এট দি এন্ড তো আমার পুরো সংসারের জন্যই আমি ভালো আছে, বাচ্চা কাচ্চা সবকিছু মিলায়। হ্যাঁ, তো এই কনসেপ্টটা খুব মিসেলেনিয়াস। এইটা মানে এই যে স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করা, এইটাকে ডিফাইন করাটা আসলে একটু টাফ, কঠিন। হ্যাঁ। এটা ডিফাইন ও করাটা ও শক্ত। একটা স্পেকট্রামের কথা বললো, একটা which is স্পেকট্রামের like কথা a বলবো। very holistic approach, spiritual approach kind of way to think about it. এইটার যদি করা গোড়া যায় ওই যে great. বলে না যে তাহলে সমাধানটা কি? সমাধান হচ্ছে যে বাই ল এই ফাইনান্সিয়াল এক্সপ্লয়টেশন গুলা যেগুলা হচ্ছে মেয়েদের উপরে হয়, বা মোস্টলি আমি আমি বল যে আমরা যেটা মনে করি যে হোম মেকারদের উপরে বেশি হয়, যেহেতু তার হাতে টাকা থাকে না। এই এক্সপ্লয়টেশন গুলোর জন্য যদি লিগ্যাল কোনো প্রসিডিওরে যাওয়া যায়, তাহলে হয়তো এই জিনিসগুলো টানাপোড়েন কমবে আর কি। আচ্ছা, আমি আমার সাইডটা একটু শেষ করে ফেলি, তারপরে ইনশাল্লাহ আই থিঙ্ক ফারজান আপু ক্যান কনক্লুড। আমার কাছে যেটা মনে হচ্ছিল, যেটা আমি বেসিকলি বলতে চাচ্ছিলাম, যে কাজের ইভ্যালুয়েশন থেকে টাকা বা কাজের কম্পেনসেশন, এই টার্মিনোলজি গুলোকে আমার কাছে প্রবলেমেটিক মনে হয়। ফর মি ইটস মোর অ্যাবাউট যে কোনো, মানে যে যে আনএমপ্লয়েডকে আমরা টাকা দিচ্ছি বা ইয়া করতেছি, যেরকমই করুক, হাউস ওয়াইফ শুড বি আ ক্যাটাগরি ওয়ার শি শুড হ্যাভ সাম কাইন্ড অফ ইকোনমিক গেইন অলসো। কিন্তু এই ইকোনমিক গেইনটাকে কখনোই তার কাজের মানে কম্পেনসেশন জিনিসটা এরকম যদি আমরা বলি, তাহলে আসলে ওভাবে করে, যেমন আমরা ডক্টর বা টিচারদের ব্যাপারে এই কথাটা বলি, যে ওদের টাকা কখন, ওদেরকে যে টাকাটা দেওয়া হয় বা ওরা যে ইনকামটা করে, সেটাকে কিন্তু, এটা কিন্তু সমাজে প্রসিদ্ধ যে তাদের যে ইনকাম বা টাকা, সেটা ওদের কাজের থেকে অনেক কম। অ্যান্ড দ্যাটস হোয়াট দে রেসপেক্ট, যে এটা একটা হোলিস্টিক একটা জব, এটা কখনোই কম্পেনসেট করা যাবে না। সেরকম ভাবে হাউস ওয়াইফ শুড বি ইন দ্যাট ক্যাটাগরি ওয়ার of course there should be some kind of economic compensation or payment, but it also have to have that social recognition, যেখানে এটা বোঝা যাবে যে এই তোমাকে পেমেন্ট করে ফেলাইতেছি, তার মানে তুমি এখন কাজ করো, এই অ্যাটিটিউডটা যেন সোসাইটি আমাদেরকে না করতে পারে আর কি। তো ফারজান আপু, আমার মনে হয় আপনি কনক্লুড করেন আচ্ছা, এবং এই আরেকটু আমি বলি, হ্যাঁ, আমার একটু একটা পয়েন্ট মনে পড়ছে। আমাকে যদি এখন অফার করা হয়, হ্যাঁ, যে তুমি ঘরের সব কাজ করো, এটার বাবদে তোমাকে পে পে করা হবে, তুমি সব করবা। আর যদি ওইটার এগেইনস্টে আমাকে অফার করা হয় যে তোমার ঘরের জন্য আমি একটা হেল্পিং হ্যান্ড রেখে দিচ্ছি, এবং তুমি যেই টাইমটা একটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ করবা বা বাইরে যে একটা সার্ভিস দিবা, সেখানে কিছুটা টাইম চলো আমরা মিলে ঝুলে প্যারেন্টিং করছি, আমি সেকেন্ড অপশনে রাজি হব, আমি ফার্স্ট অপশনে রাজি হব না। হ্যাঁ, এখানে কিন্তু একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যে যে হোম মেকার সে কি বাইরে কাজ করবে না তার মানে? রাইসা টার্মটাই তো তুমি কিছু এরকম হয়ে বলবা? গেছে যে যে বাইরে কাজ করে না, ঘরের কাজ করে সেই হোম মেকার, টার্মটা কিন্তু এমন হয়ে রিয়েলি গেছে। এই টার্মটা কে দিছে? এই টার্মটা ক্যাপিটালিস্টিক সোসাইটি দিছে। নো, আই আচ্ছা, মিন, আমার আমি একটা কথা বলি, আমার কাছে মনে হয় কি, হোম মেকার শব্দটার সাথে এই পুরো যত কথাগুলো আমরা বললাম, সবগুলো ইস্যুর সাথে তিনটা জিনিস জড়িত। একটা হচ্ছে ভ্যালিউ, আরেকটা হচ্ছে মানি, আর আরেকটা হচ্ছে ইন্টেলেকচুয়াল নিড, অ্যাজ এন একটা অ্যাডাল্ট পার্সনের ইন্টেলেকচুয়াল নিড। দেখো, ভ্যালিউতে যদি আসো, আমাদের সোসাইটিতে হোম মেকার বা হাউসওয়াইফ যত সুন্দর ভদ্র মিষ্টি নামেই বলি, এই যে রোলটা, এই রোলটার এক ফোঁটা ভ্যালু কেউ দেয় না। কিন্তু তোমাকে আবার ঠিকই ধর্ম নিয়ে বলবে যে তোমাকে আকাশে তুলে ফেলছে, তোমাকে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে আসলে ভ্যালিউ হচ্ছে জিরো। কিন্তু আবার যদি তুমি ইনফ্যাক্ট প্র্যাকটিক্যালি যদি চিন্তা করো, যেমন আমি আমাকে দিয়ে চিন্তা করি, সবকিছু আমি আমার নিজেকে দিয়ে বুঝতে চেষ্টা করি, লিভড এক্সপিরিয়েন্স দিয়ে, রাইট? আমি 10-12 বছর, আমার বড়টা হওয়া পর্যন্ত, ওদের তো একদম হওয়ার পর থেকে হসপিটালে নেওয়া থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং আমি ড্রাইভ করে নেওয়া, শুধু একটা এক্সাম্পল দিচ্ছি, লাইফের একটা অ্যাসপেক্ট, ড্রাইভ করা সবকিছু আমি করছি না। এমন টাইম গেছে যে সপ্তাহে অন অ্যাভারেজে ডেইলি আমি 2.5 ঘন্টা ড্রাইভ করতে হইতো, অন অ্যাভারেজ ডেইলি। তো আমি এই যে ওর ওর এখন 13 বছর বড়টার, 12 বছর পরে এসে সব ড্রাইভ এখনো আমি করতেছি মোটামুটি, শুধুমাত্র স্কুলে ড্রপ অফ আর পিক আপটা এই 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 বছরের মিডলে এসে আমি
একজনকে হায়ার করছি, সে উইকলি $200 নেয় আমার 2 মেয়েকে শুধু স্কুলে ড্রপ অফ, যেটা 13 মিনিটস ডিস্টেন্স। এবং আমি তখন এত হঠাৎ করে আমার মাথায় এই চিন্তাটা আসছে, এবং আমি আমার মেয়েদের বাবাকে বললাম যে সিম্পল এই এতটুকু কাজে $200, ইমাজিন এই 12 বছরে আমি শুধু ড্রাইভিং এর টাকা যদি নিতাম তোমার থেকে, তোমার ইনকামের মোটামুটি 4 ভাগের 2 ভাগ বা 3 ভাগ আমাকে শুধু ড্রাইভিং এর জন্য দিতে হইতো। শুধু আমরা, দেখো আমরা প্র্যাকটিক্যালি এগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেই না দেখে আমাদেরকে ভ্যালিউও কেউ দেয় না। একটা মেয়ে বাংলাদেশে ডেইলি সকালে উঠা থেকে, সে তো সবাই ঘুম থেকে উঠার আগে সে উঠতেছে, ওই যে থাপ্পড় মুভিটা দেখছিলে না তোমরা হিন্দিতে, সে যা করতেছে। এবং নাদিয়া যে কথাটা বললো খুবই ইম্পর্টেন্ট, দিস ইজ টোটালি টপ নচ স্পেশালাইজড সার্ভিস, যেটা জামাইকে তো একটা না 10টা কাজ করতে হবে শুধু ওই বউয়ের পেমেন্টটা দিতে। কিন্তু এগুলো কোনো কিছু রিকগনিশন নাই, কি তুমি পাশে সারাদিন কি করো। হ্যাঁ, এই ভ্যালিউর কথা এখানে বললাম। এরপরে সেকেন্ডটা বললাম যে মানি। দেখো মানির ক্ষেত্রে অ্যাগেন এখানে আমি বৃষ্টির কথাতে একটু আসি। যত কিছু বলো, লাভ কেয়ার দুনিয়ার সব উল্টায় ফেলো, টাকা না থাকলে তোমার কিছু নাই। দ্যাটস দ্য বটম লাইন ভাই। পৃথিবীতে তুমি এবার এটা যে সোসাইটি হোক, এখন দেখো এর জন্য কোরআন শরীফে কিন্তু ব্রেস্ট ফিডিং এর জন্য টাকা দিতে বলছে, ব্রেস্ট ফিডিং এর সাথে টাকার কথাটা, পেমেন্টের কথাটা আছে। এবং কিন্তু অ্যাগেন আমরা যখন ফিকাতে আসি, আস্তে আস্তে যখন নিচের দিকে আসতে থাকে, শরিয়া যখন বানাইছে তখন পুরো জিনিসটাকে উল্টাই দিছে, ওটা অন্য কথা, ওইখানে গেলে আর শেষ করতে পারবো না। কিন্তু যেখানে কোরআন শরীফের ব্রেস্ট ফিডিং এর কথা হচ্ছে, আচ্ছা ফিকাতেও আসি, ফিকার তো প্রবলেমেটিক একটা সাইড বলছিলাম তখন সুমাইয়ার কথাতে, রাইট? ফিকার একটা ডিফারেন্ট সাইড বলি যেটা আমাদের বাংলাদেশের মেয়েরা জীবনেও শুনে না। সেটা হচ্ছে ভেরি রিসেন্টলি, আমি ক্লাসিক্যালও বলবো না, ভেরি রিসেন্টলি কাতারের একজন মুফতি, ওনার নাম কি, ওসমান আল খামিস, উনি ফতোয়া দিছে, একদম এটা একদম ভেরি রিসেন্ট, উনি ফতোয়া দিছে যে মেয়েরা তো কুকিং এবং ক্লিনিং করতে বাধ্য না, তুমি ওয়াইফ, ইটস নট ইওর জব, ইটস লিটারেলি নট ইওর জব। এখন আমাদের সোশিও ইকোনমিক কনটেক্সটে এটা কি পসিবল কিনা, এটা হেন কিনা তেন কিনা অনেক আলোচনা আমরা করতে পারবো, কিন্তু ধর্মের কথা থেকে যদি আমরা বলি, এগেন আমি ওই যে মানি ওয়াইজ আসতেছি, যে যদি একটা মেয়ে বিয়ের পরে, ধরো আমি আমার বাবার বাড়িতে জীবনে রান্না করি নাই, সো আমার হাজবেন্ডের কোনো রাইট নেই আমাকে রান্না করতে বাধ্য করতে, কারণ আমি আমার বাবার বাড়িতে করি নাই। এন্ড দ্যাটস কুফু। আমরা কিন্তু হানাফি মাযহাব বাংলাদেশে, হানাফি মাযহাবে যদি কুফুতে যাও, আবার এখানের মধ্যে অনেক জিনিস আসে, যেমন নাদিয়া যেটা বললো যে আমাদের সমাজে মেয়েদের লাইফটা এমন এট ওয়ান পয়েন্টে হয়ে যায় যে ভাই আমাকে সার্ভাইভ করার জন্য কেউ থাকতে আর খাইতে দাও, তাইলে আমি বিয়ে করে ফেলবো। হ্যাঁ, ওইটা আবার ওগুলো আসতেছে, কিন্তু আমি জাস্ট একটা সাইড দেখাচ্ছি যে যেগুলো মিসিং আমাদের ডিসকাশনে। এটা শুধু উসমান আল খামিস এই যে রিসেন্টলি বলছে এটা না, এটা কিন্তু ফিকাতে ভেরি ওয়েল এস্টাবলিশড, মালিকি মাযহাব, মালিকি স্কুল অফ থট, শাফি স্কুল অফ থট, ইভেন হানাফি স্কুল অফ থট, এটা কিন্তু ফাতোয়া যে মেয়ে একটা ওয়াইফ, শি ইজ নট অবলাইজ টু ডু সো যদি সে তার বাবার বাড়িতে করে না থাকে, মানে তার লাইফের ইকুয়াল ইয়াটা থাকতে হবে বিয়ের পরে। আচ্ছা, এটা গেল। এবং তুমি দেখো শুধুমাত্র ব্রেস্ট ফিডিং এর আয়াতটা দিয়ে কিন্তু প্রুফ করা যায়, এবং এটা থেকে কিন্তু আসা যায় যে একটা মেয়ের ডোমেস্টিক লেবার এবং সে যে আনপেড কেয়ার গুলো দিচ্ছে, এগুলোর জন্য শি নিড পেইড, শি নিডস টু হ্যাভ সাম মানি, দ্যাটস দ্য বটম লাইন। এবার এই মানিটা তাকে তার হাজবেন্ড দিচ্ছে, নাকি রাষ্ট্র দিচ্ছে, নাকি জাহান্নাম দিচ্ছে, ভূত দিচ্ছে, পেতে দিচ্ছে, যেই দিক দিতে হবে, তার টাকা লাগবে। তুমি ফারজানা, হ্যাঁ, ওই যে একটা কথা আমরা ছোটবেলা থেকে শুনি না যে মানি ইজ নট এভরিথিং, লাভ ইজ এভরিথিং, বাট আপু আহ, মানি যে একটা পাওয়ার, এটা ডোমেস্টিক ভায়োলেন্সের কেস গুলো যারা ডিল করে তারা জানে, সে জানে যে আমি এখন হ্যাঁ, কোর্টে গিয়ে মামলা করতে পারবো, আমার লয়ারকে আমি ফিটা দিতে পারবো, তার তার কথা বলার টোন অন্যরকম হয়, সে গুছায় কথা বলতে পারে, সো মানি ইজ পাওয়ার। ইট ইজ পাওয়ার। এবং ইসলাম এটাকে রিকগনাইজ করে, আমার পয়েন্ট এখানে। ইসলাম রিকগনাইজ করে যে একটা, তুমি হাউস ওয়াইফ হোক কেতাপুরো, তুমি যেটাই হোক, তোমার হাতে একটা মেয়ের হাতে টাকা থাকতে হবে, এটাকে ইসলাম রিকগনাইজ করে। এই জন্য ফতোয়াগুলোতে এমনি এমনি আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসে নাই যে একটা মেয়ে এখন কোশ্চেন আসে, অ্যাগেন এখানে ডিসকাশনের উপর ডিসকাশন আছে, কোশ্চেন আছে তাহলে মেয়েটা বিয়ে করতেছে কেন। যেমন আরেকজন বলছে, যেমন ওনার নাম কি, আল আল ইসহাক আর সিরাজি, উনি আরেকজন ক্লাসিক্যাল স্কলার, উনি কিন্তু বলছে জাস্ট বিকজ সে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন তো সে দিচ্ছে, সো দ্যাটস ইট। এরকম এখানে অনেক রকমের ডিসকাশন আছে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, হোম মেকারের সাথে ভ্যালিউ প্লাস মানি দুইটাই যেভাবে সিস্টেমকে ফিক্স করতে হবে যে এই দুইটাই মেয়েটার হাতে আসবে, দ্যাটস ইট, ফিক্স করতে হবে। লাস্ট পয়েন্টে আসি একদম, সরি আমি অনেক টাইম নিয়ে নিচ্ছি।
লাস্টের যেটা সেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল যে ডিমান্ডটা। আমরা আমাদের সময় এখন যেভাবে হোম মেকারকে বুঝি, তুমি একটা হোম মেকারের টিপিক্যাল লাইফ দেখো আমাদের সময়ে। আমি আগের কথা সব বাদ দাও, কারণ আগে আগে হোম মেকার ছিল না। আমার সোজা সোজা ব্লাট অ্যান্ড কনক্লুশন, এই হোম মেকিং আইডেন্টিটিটা এটা আগে ছিল না, আমাদের সময় আসছে। আমাদের একটা টিপিক্যাল হোম মেকারের লাইফ তুমি দেখো, তার অ্যাডাল্ট ইন্টারাকশন কতটুকু হচ্ছে, কার সাথে হচ্ছে, কোথায় হচ্ছে। একটা মেয়ের তার মানে কি তার কোনো ইন্টেলেকচুয়াল ডিমান্ড নাই? তাকে তো আমরা তাহলে ডিহিউম্যানাইজ করে দিচ্ছি পুরা। তার যে তুমি স্পেসটাকে মেপে দিয়ে দিচ্ছ যে এতটুকুর মধ্যে থাকবা তুমি, এটাই তোমার হোম মেকার আইডেন্টিটি। সে না তার কোনো বই নিয়ে কথা হচ্ছে কোথাও, তার কোনো রাজনীতি নিয়ে কথা হচ্ছে, তার কোনো সোশ্যাল কন্ট্রিবিউশন, সে যে একটা সিটিজেন, সে কি হয়ে যাচ্ছে। ফারজানা আপু আপু এই জায়গাটাতে আমি একটু লাস্ট কোশ্চেনটা করে ফেলি। আপু যেহেতু টপিকটা আছে, এই পয়েন্টটাতেই লাস্ট কোশ্চেন করে ফেলি, আপু কনক্লুড করে আমরা তাহলে কনক্লুড করতে পারবো। সেটা হচ্ছে যে হোম মেকার কি আসলে একটা আইডেন্টিটি হতে পারে কিনা, আর এটা যদি আইডেন্টিটি হয়, এই আইডেন্টিটি কি অন্য কোনো আইডেন্টিটির সাথে কো এক্সিস্ট করতে পারে কিনা আপু? রাইসা কি যেন বলতে চাইছিলা? ফারজানা আপু, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, ছেলেরা সবসময় বা আমাদের সাথে একটা দোহাই দেয় না যে ইসলামে মেয়েদেরকে ঘরে থাকতে বলছে, সেই কারণে হোম মেকিং করতে হবে। তো আপনি যে ইন্টেলেকচুয়াল অ্যাসপেক্টের কথাটা বললেন, তো ঘরে থেকে এরা এদের বউ কি আপু অনেক বড় বড় ইসলামিক স্কলার বানাচ্ছে? কয়টা এই যে ইসলামের দোহাইটা যে তারা দেয়, কয়টা মেয়ে ইসলাম নিয়ে জানে, হোম মেকিং যে তারা করতেছে এর পাশাপাশি ইসলাম নিয়ে জানে? ওদের কিন্তু বউকে শপিং এ যেতে দিতে প্রবলেম নাই, ওর টাকায় যে ওর ইনকামে শপিং করবে সেটাতে প্রবলেম নাই, কিন্তু সে বাইরে কাজ করবে, ছেলেদের সাথে তার ইন্টারেকশন হবে, তখন তার ইসলামটা ওখানে আসে। তো আচ্ছা প্রবলেম দেখো, কি আমার টাকায় সে করবে কাজটা? দেখো হ্যাঁ, এখানে আরেকটা উদাহরণ হঠাৎ করে আমার মনে পড়লো, আমি রাসূল একটা সাল্লাল্লাহু কথা আলাইহি ওয়াসাল্লাম। বলি এখানে। হ্যাঁ বলো। আচ্ছা, আপু যেটা বলতেছেন সেটার মানে সাথে আমি হচ্ছে বলি যে আপু আপনি বলেন না যে মানুষ মানে ওই মহিলা ওই ওমেন হচ্ছে আশেপাশে কোথায় দেখে বা আশেপাশে কতটুকু গণ্ডিটা কতটুকু। আমি কোশ্চেন তুলতে চাই যে হচ্ছে ইন দ্যাট স্টেট ওই ভদ্র মহিলা সোসাইটির জন্য কতটুকু লাভজনক। আমরা যে এই যে সন্তান পরিপালনের দোহাই এবং আই ডোন্ট নো পরিবার গঠনের দোহাই দিয়ে যে হচ্ছে মেয়েদেরকে ঘরের মধ্যে কনফাইন করি, এটা আলটিমেটলি আসলে সন্তান এবং পরিবার বা ইভেন রাষ্ট্র সমাজ সবকিছুর জন্য আসলে হচ্ছে কতটুকু আম, লাভজনক। কারণ কিন্তু আমাদের এখানে যখন ভোট হয় নাদিয়া, ইউ ওয়ন্ট বিলিভ যে কতগুলা ভাবি আপুরা শুধু ফোন করে জিজ্ঞেস করে যে আপু কাকে ভোট দিব, দে হ্যাভ নো আইডিয়া কাকে ভোট দিবে, কেন ভোট দিবে, নট এ সিঙ্গেল ক্লু। এবং আর ভোটের একজন কথা আমাকে হচ্ছে বলতেছিল যে আমরা বাদ দিই, হ্যাঁ, ভোটের কথা আমরা বাদ দিই, নর্মাল আপু আপনারা সবাই হচ্ছে প্যারেন্টস, আমি আর রাইসা আপু ছাড়া। হ্যাঁ, মানে ডু ইউ থিঙ্ক যে আপনারা যদি কিপ আপ না রাখেন সোসাইটিতে কি হচ্ছে দেশে কি হচ্ছে, ডু ইউ থিঙ্ক যে ইট ইজ পসিবল টু গিভ দ্য বেস্ট কেয়ার টু ইউর চিলড্রেন? এটা পসিবল না। আর এটা দেখো কি আমাদের পসিবল ইসলামিক বাসায় থেকে? হুম। আমাদের ইসলামিক হিস্ট্রিতে যে এত বড় বড় স্কলার, মেয়ে স্কলারশিপটাকে তো আমরা পুরো ইনভিজিবল করে রাখছি, ওইটা আছে কিন্তু ওইটা আমরা দেখি না, ওইটার কথা আলাদা। কিন্তু ছেলে যে এত বড় বড় স্কলার দেখি, এদের মাদের এক একজনের যুদ্ধ যদি তুমি দেখো এবং তাদের যে এক একজনের নাগরিক রাইটস এর এক্সারসাইজ যদি তুমি দেখো, রাইট। তাহলেই তো এই জিনিসটা হোম মেকিং বলতে আমরা এখন যেটা বুঝি এটার সাথে কনফ্লিক্ট করে একদম। এক্স্যাক্টলি, এগেন আমি নাদিয়ার কথার একটু রেসপন্ড করে কোশ্চেনটা নিয়ে আসতে চাচ্ছি। সেটা হচ্ছে যে তুমি যে ইন্টেলেকচুয়াল মানে প্র্যাকটিসের কথা বলতেছো, দেয়ার আর লট অফ ক্যারিয়ারিস্টিক ওমেন যাদের মধ্যে ইন্টেলেকচুয়াল মানে সমাজ নিয়ে চিন্তা করা, পলিটিক্স নিয়ে চিন্তা করা, নিয়ে চিন্তা করা জিরো। সো ইটস অ্যাবাউট ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি। আবার এরকম কিন্তু অনেক হোম মেকার আছে who চিন্তা করতেছে। সো এটা একটা পার্সপেক্টিভের ব্যাপার। বাট লেটস কনক্লুড, এই হ্যাঁ এটা আইডেন্টিটি এই আইডেন্টিটিকে আপনারা কিভাবে দেখতেছেন? এটা কি একটা আইডেন্টিটি হতে পারে, নাকি আর এটা কি কোএক্সিস্ট করতে পারে কিনা আমাদের অন্য কোনো আইডেন্টিটি, অন্য কোনো ক্যারিয়ারের সাথে? আমাদের বাংলাদেশি সমাজে আমরা হাউসওয়াইফ বলতে একদম যেভাবে বুঝি, আমার কাছে এই আইডেন্টিটিটা প্রবলেমেটিক লাগে। এটা হচ্ছে যে আমার কনক্লুশন, কারণ এটা আমি দেখি না যে এটা ধর্মের সাথেও যাচ্ছে না। আমি যতটুকু ধর্ম পড়ি বুঝি, হিস্ট্রির সাথেও যাচ্ছে না, হিস্ট্রির সাথে তো টোটালি যাচ্ছে না। মানে আমি কোনো কিছুর সাথে এটাকে যাওয়াইতে পারি না আমরা এখন যেভাবে বুঝি। এবং ইট ইজ লিটারালি, তুমি সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, এটা একটা অ্যাডাল্ট মানুষকে জেলখানায়, ইনভিজিবল জেলখানায় দিয়ে রাখা। কারণ একটা অ্যাডাল্ট মানুষের এবং তোমার বডির জন্য চিন্তা করো,
এই যে হোম মেকার হাউস ওয়াইফ বলতে যা বুঝি, এরকম অনেকে আছে যারা কিন্তু লিটারেলি সূর্যের আলোতে যায় না কেন, মানে এটা এমন না যে সে খুব পর্দা করে, এমন না, সে ঘরের বাইরে যাচ্ছে না, কারণ তার বাচ্চাদেরকে, মানে বাংলাদেশে দেখো বাচ্চা আনা নেওয়ার জন্য ড্রাইভার আছে, গ্রোসারি করার জন্য কাজের মানুষ আছে, সবকিছুর জন্য জামাই আছে, দাওয়াত খাইতে যাচ্ছে রাতের বেলা, সে দিনের বেলা কিন্তু তার বডিতে বাইরের বাতাসও লাগতেছে না, ভিটামিন ডি সবকিছু কিছুই হচ্ছে না। তো আমার কাছে এই জন্য মনে হয় যে তুমি যে পয়েন্ট অফ ভিউ থেকেই দেখো, আমরা বিশেষ করে রিলিজিয়াস সার্কেলের মধ্যে হোমমেকার বা হাউসওয়াইফ বলতে আমরা যে ধরনের একটা খুবই কনফাইন্ড, খুবই লিমিটেড একটা রোল প্লে করা বুঝি, এটার সাথে না আছে ভ্যালিউ, না আছে মানি, না আছে রেসপেক্ট, না আছে ইন্টেলেকচুয়াল গ্রোথ। সো ইট ইজ, টু মি ইট ইজ ভেরি প্রবলেমেটিক। বৃষ্টি, আচ্ছা, আমি একটু বলি, হ্যাঁ। আহ বল। যেহেতু আমরা লিটারালি মনিটারি আজকে টার্মস, মুডে আছে, আমি বলবো, বল বল দি। আচ্ছা, মনিটারি টার্মস, পেমেন্ট, এগুলো নিয়ে যেহেতু আমরা কথা বলছিলাম, ফারজান আপুর লাস্ট কথাটা ধরেই, যে এই যে হোম মেকারের ভ্যালুয়েশনটা তাহলে কি? হ্যাঁ, না ওই যে রেসপেক্ট, মনিটারি টার্মসে পেমেন্ট কি? আচ্ছা, পেমেন্টটা কি কি টার্মসে হতে পারে? আচ্ছা, যেমন আমি বলি যে আমাদের নানি দাদিদের যুগে যখন আমরা দেখতাম যে আমাদের নানি দাদিরা হয়তো এই জমি সামলাচ্ছে, সামলাচ্ছে, হয়তো অনেকের ক্ষেত্রে আছে যে প্রধান মূল ক্যাপিটালটা প্রথমে হাজবেন্ড দিছে, সেটা কি উনি বাড়াচ্ছে, বাড়ায় বাড়ায় তারপরে হয়তো এটাকে একটা স্টেজে নিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এখন মানে টার্মস অফ পেমেন্ট আমি যেটা বলতেছি, যে তার সার্ভিস হিসাবে গুণে গুণে পেমেন্ট, নাকি সার্ভিস হিসাবে না, অ্যাজ আ, সে যেহেতু মানে ওয়াইফ, সেই হিসাবে হচ্ছে শুধু তার নেসেসিটি না যে আমি তোমার খাওয়া পড়া দিব সেটা না। এরকম কিন্তু অনেক দেখা যায় যে হ্যাঁ, মহিলাটা টোটালি হোম মেকার, উনি বাইরে কিছু করেন না, কিন্তু হাজবেন্ড হয়তো তার নামে অনেকগুলি জমি কিনে ফেলছে, হাজবেন্ড হয়তো তাকে একটা বড় সেভিংস অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, বা সে হয়তো অনেকগুলা গোল্ডের জুয়েলারি কিনেছে অ্যাজ অ্যান অ্যাসেট। হ্যাঁ, তো এই টার্মস অফ পেমেন্টের কথায়ও যদি আমরা যাই, এটা হয়তো আর একটা আড্ডা আড্ডা হয়ে যাবে, হ্যাঁ, যে আমরা এটাকে কিভাবে ইয়ে করব। এই জন্যই আমি বারবার ফাইনান্সিয়াল এক্সপ্লয়টেশনের কথা বলছি, যে আমি কিছুই দিব না ওর হাতে, ওর নামে কিছুই করব না। হ্যাঁ, সো এরকম কিন্তু অসংখ্য হোম মেকারও আছেন যে যাদের হাজবেন্ড হয়তো ইনিশিয়াল ক্যাপিটালটা দিয়েছে, নামে অনেকগুলি জমি কিনে রাখছে ওয়াইফের নামে। হ্যাঁ, এরকম এই ব্যবস্থাটাও কিন্তু আমরা দেখি, আমাদের আশেপাশে আমরা দেখি। আচ্ছা, আর একটা হচ্ছে যে হোম মেকারের আইডেন্টিটি। আচ্ছা, এখন ক্যাপিটালিস্টিক সোসাইটির জন্য আসুক আর যেই কারণে আসুক, হোম মেকার এখন একটা স্ট্যাবলিশড টার্ম, সেই হিসাবে আমি বলতেছি। আমি অনেক মেয়েকে দেখছি যারা উইলিংলি হোম মেকার হয়ে যায়, তাহলে এই মেয়েগুলির পরিচয় কোথায় যাবে? আমি যদি হোম মেকার আইডেন্টিটিকে কনসিডারই না করি, এই মেয়েগুলির আইডেন্টিটি কোথায় যাবে? আমি তো তাকে সোসাইটি থেকে ফেলে দিতে পারবো না, তাহলে সে তার পরিচয়টা দিতে কেন ইতস্তত বোধ করবে? এখন আমরা বলতে পারি যে হ্যাঁ, তাকে প্রপার সম্মান দেওয়া হয় না কারণ সে ইনকাম করে না, সে একটা ইন্টেলেকচুয়াল কাজের সাথে নাই, এই জিনিসগুলোর জন্য নাই। তাইলে সে যে সার্ভিসটা দিচ্ছে, এবং সবচেয়ে বড় সার্ভিস এই যে মানব সভ্যতা আগায় নিয়ে যাওয়া, হ্যাঁ, তাইলে এই মেয়েটা চুজ করছে যে হ্যাঁ, আমি আহ, বাইরের সার্ভিসে নাই, আমি ঘরের সার্ভিসে থাকবো, এটা আমার চয়েস। আমি তো এই মেয়েকে হাওয়া করে দিতে পারবো না। তো এই, তার এই আইডেন্টিটিটা তো থাকতে হবে। এবং আমি আসলে খুব এগ্রি করি সুমাইয়ার ওই লাস্ট পয়েন্টের সাথে। আমি অনেক সার্ভিস করা মেয়েদেরকে দেখছি যারা একটা রেগুলার সার্ভিস করে, 9টা 5টা চাকরি করে, কিন্তু তাদের পলিটিক্স নিয়ে জিজ্ঞেস করেন, তাদেরকে ওয়ার্ল্ড ইকোনমি নিয়ে জিজ্ঞেস করেন, তাদেরকে ফিলোসফিক্যাল কিছু জিজ্ঞেস করেন, লিটারালি নো আইডিয়া। ওনারা চাকরি করতেছে, ইনকাম করছে, বা হয়তো একটা ব্যবসা ইয়ে করছে, আজকে এই পার্টি, কালকে ওই পার্টি, কোথায় যে হেয়ার ড্রেসিং নিতেছে, আর একটা কোথায় নতুন সেলুনে গেছে, বৃষ্টি, এরকম সরি অনেকে বৃষ্টি, আছে। এটা তো ছেলেরাও তো এরকমই, ছেলেরা কয়জনই বা ফিলোসফি এই সেই আচ্ছা, আমরা আইডেন্টিটি ক্লোজে ঠিক আছে, থাকি, আমি আইডেন্টিটি নিয়ে যাই। হ্যাঁ, সেটা তো অবশ্যই ছেলেদের ক্ষেত্রেও সেম। আমি বলতেছি না যে ছেলেরা সবাই অনেক জ্ঞানী গুণী, সেটা বলতেছি না, কিন্তু হোম মেকার হইলেই যে তার ইন্টালেকচুয়াল জার্নিটা বন্ধ হয়ে যাবে। এখন এটাও না। হ্যাঁ, সে সুযোগ করে নিতে পারতেছে কিভাবে? আমার পরিচিত একটা আন্টি যার সাথে আড্ডা দিতে আমি খুবই মানে পছন্দ করি, শি ইজ আ টোটাল হোম মেকার, কিন্তু সে রেগুলার পত্রিকা হোক, আম, খবর হোক, এবং ওনার লিটারালি একটা লাইব্রেরি আছে,
আমি মাঝে মাঝে খুঁজে খুঁজে বই আনতে যাই ওনার বাসা থেকে। হ্যাঁ, এখন মানে হোম মেকার ইজ দি অনলি অপশন আমরা যদি বলি, দ্যাট ইজ রং। এটা তো ডিফাইন করে দেওয়া যাবে না। কিন্তু হোম মেকার বলে এখন তার আইডেন্টিটি থাকবে না, তার পরিচয়ের কোনো জায়গা থাকবে না, নো। আমি ওই আন্টির কথা যদি বলি, যে অনেক মানে সার্ভিস করা অনেক মেয়ের চাইতেও আমি দেখছি ওই ওই আন্টির নলেজের জ্ঞান বিশদ। এই জন্য আমি ওনার সাথে আড্ডা দিতে খুব পছন্দ করি। কারণ আমি আমি জানি ওনার সাথে আড্ডা দিতে গেলে আমি কিছু নিয়ে আসতে পারবো ওনার মাথা থেকে। হ্যাঁ, সো এই জিনিসগুলো আসলে পার্সপেক্টিভ। সেটাই, এটাই পুরো আর কি। জিনিসটা পার্সপেক্টিভ। এবং এটা আমার কাছে মনে হয় একটা নেভার এন্ডিং টপিক টাইপের। নাদিয়া? Okay, I will just conclude by saying let's make homemaker genderless. আমি যেটা আগে বলছি যে রিএমফাসিস করতেছি, হোমমেকার হচ্ছে জাস্ট একটা ডিউটি that needs to be done by both male and female. আর আহ, কি বলে আমাদের যেই সেন্সে বাসার মধ্যে হচ্ছে থাকলে কাজ কাজ হবে না, অথবা লাইক হচ্ছে বাইরে ক্যারিয়ার থাকলে হচ্ছে এটা হবে না। উই হ্যাভ সিন আপনারা আছেন, এবং লাইক আমরাও দেখেছি যে ইট ডাজন্ট ম্যাটার, মানে এই জিনিসটা হচ্ছে এই তর্কটা আসলে খাটে না যে হচ্ছে ক্যারিয়ার আছে তার মানে হচ্ছে বাচ্চা কাচ্চা দেখতেছে না, আর লাইক বাসায় আছে জাস্ট বিকজ সেই কারণেই হচ্ছে সে বাচ্চা কাচ্চা খুব ভালো করে দেখতেছে। এই যুক্তিটা আসলে খাটে না। হোম মেকার ইন ইটসেলফ, আই ডোন্ট থিঙ্ক যে হচ্ছে এটা একটা হোলিস্টিক পরিচয় বা ইয়ে হওয়ার আপু যেটা বললেন, বৃষ্টি আপু আপনি যেটা বললেন, ওই আন্টি হচ্ছে অ্যাভিড রিডার, সচেতন নাগরিক। ইউনো, শি ইজ, মানে আপনি যখন হচ্ছে আপনার যে কথাগুলো হচ্ছে তার সাথে যে ডিসকাশন গুলো ভালো লাগে, যে কথাবার্তা গুলো ভালো লাগে, ওগুলো ওগুলা অ্যাকচুয়ালি নট লিমিটেড টু হোম মেকিং স্টাফ। তার সোসাইটি অ্যাওয়ারনেস, তার চ্যারিটেবিলিটি, অথবা হচ্ছে তার সমাজ এবং রাষ্ট্র নিয়ে যে চিন্তাটা, সেটা হচ্ছে আপনাকে প্রবাবলি আকৃষ্ট করে। অথবা parenting নিয়ে হচ্ছে যেই জ্ঞানগুলো বা যেই উইজডম গুলো হচ্ছে উনি ইম্পার্ট করেন, সেগুলো হচ্ছে আমাদের ভালো লাগে। হোম মেকিং ইন ইটসেলফ, এটা এটা একটা খুবই পার্সোনাল ব্যাপার। বাবা মা এবং এবং প্রবাবলি সন্তানরা সবাই মিলে করে। আমার মনে হয় না যে হচ্ছে এটা ইন ইটসেলফ একটা সম্পূর্ণ পরিচয় হতে পারে। ইন্টারেস্টিং কনক্লুশন। এক এক দিক থেকে এক এক ভাবে আসতেছে। আমি That লাস্ট পয়েন্টে আরেকটু বলি। হ্যাঁ, আমি কিন্তু অনেক আমার কঠিন। পরিচিত সার্কেলে কেন যারা বাইরে সবাই এভাবে বলতে হচ্ছে বিয়ে হবে আজকে না? আজকে বৃষ্টি খুব ভাবছিল বলার না, মুডে আছে সুমাইয়া। আমি আমি কিন্তু তাদের কাছ ওর থেকে অপশন সাংসারিক, হ্যাঁ, মানে নাদিয়া যে কথাটা বললো না, যে আমি হয়তো ওই হোম মেকার আন্টির কাছে কেন যাচ্ছি, তার ইন্টালেকচুয়াল জায়গাটার জন্য। কিন্তু আমার পরিচিত সার্কেলে অল্প হাতে গোনা কিছু হইলেও সার্ভিস করা মহিলা আছে যাদের কাছ থেকে আমি সাংসারিক টিপস নিতে যাই। সেটাও কিন্তু হয়, সেটাও কিন্তু আমাকে হ্যাঁ, আকৃষ্ট সেটাই। করে। এগুলো হচ্ছে মোটেও মানে পারস্পরিক সাংঘর্ষিক কোনো আইডেন্টিটি না, যেগুলো কোএক্সিস্ট করতে পারে না। তো হোম মেকিং জাস্ট মানে একটা আইডেন্টি না, এটা একটা আইডেন্টিটি পার্ট, যেটা হচ্ছে মেয়েদের জন্য রেস্ট্রিক্টিভ না। আমরা অথবা এটা একটা ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি। আমার কাছে মনে হয় যে এটা আমরা শেষ করতে পারি মানে আপনাদের কাছে জিজ্ঞেস করে। বিকজ লেটস দিস মানে এই ডিবেটটা আমাদের ইনশাল্লাহ যদি কন্টিনিউটা হওয়াটা বেশি ইম্পর্টেন্ট, ইউনো। বিকজ এটা নিয়ে কথা বলাটা ইম্পর্টেন্ট। কোনোভাবে একভাবে ছুড়ে মারা যে দিস শুড বি ইয়োর লাইফ, at the end of the day it should be the women who decide what they want to do and why they want to do. So আমরা কনক্লুড করবো এটাই যে আমরা দেখি আপনারাও শেয়ার করেন আপনাদের সবার যারা শুনছে, যে what do you think about it? This is something that needs to be talked about. Because আমরা যদি আমাদের কথা না বলি, আমরা কি চাই সেটা না বলি, আমাদের উপর সবসময় থোপে দেওয়া হবে যে দিস ইজ, এভাবেই তোমাদের সুখী থাকা উচিত, দিস ইজ what should define you. So কনক্লুশন ইম্পর্টেন্ট না, একটা পার্টিকুলার কনক্লুশন ইম্পর্টেন্ট না, একটা পার্টিকুলার সলিউশন ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমরা মেয়েরা কথা বলতেছি, সেই পাওয়ারটা আপনাদের কাছে থাকুক, আমরা সেটা নিয়ে আসতে পারি। এই আশা দিয়ে আজকে ওয়াসাত আড্ডা শেষ করছি। আল্লাহ হাফেজ।